3-4 বছর আমার হাজবেন্ডের সাথে রিলেশন ছিল বিয়ের আগে। তো উনি আমাকে ভালোবাসতো, আমি ওনাকে ভালোবাসতাম। আমরা সেটা জানতে চাচ্ছি না, আমরা একদম শুরু থেকে আসতে চাচ্ছি যে কিভাবে আপনার সম্পর্কটা হলো, সেখান থেকে শুনতে চাই। আচ্ছা, আমি ঢাকাতে আসি ক্লাস 5-এ, গ্রাম থেকে পরীক্ষা দিয়ে আমার আম্মার কাছে আসি। তারপর আমি ঢাকা শহরে পড়াশোনার জন্য স্টাডি করি। তারপর পাশাপাশি থাকাতে ওনার সাথে আমার পরিচয়টা হয়। হওয়ার পর ওনার চাচার সাথে, অ্যাকচুয়ালি উনি চাচার বাসাতে থাকতেন, আমি আমার বাসাতে থাকতাম। তারপর এভাবে দিনের পর দিন যেতে যেতে ওনার সাথে আমার পরিচয় হয়। তারপর উনি আমাকে বোন বলেই ডাকতো, আমি ওনাকে ভাই বলেই ডাকতাম। বড় ভাই হিসেবে ওনাকে আমি সম্মান করতাম, আর উনি আমাকে ছোট বোন হিসেবে স্নেহ করতো। আস্তে আস্তে যখন বছরগুলো আগাতে থাকে, তো উনি আমাকে পছন্দ করে, আমি ওনাকে পছন্দ করি, বাট ডাইরেক্টলি কখনো বলা হয়নি যে উনি আমাকে লাভ করে বা আমি ওনাকে লাভ করি। তো এরকম 2 বছর যায়, কোনো কিছু বলা হয় না। তো উনার একটা পাস্ট ছিল, সেই পাস্ট আমার সাথে শেয়ার করার পর আস্তে আস্তে আমিও উনার প্রতি, উনার শেয়ারগুলো শোনাতে আমি উনার প্রতি নার্ভাস হয়ে যাই। তখন আমি দেখি যে উনার প্রতি আপনি আসক্ত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। জি, আস্তে আস্তে, হ্যাঁ। উনার পাস্টটা শোনার পর, ঠিক আছে, ওটা উনার লাভ স্টোরি ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর যখন আমি ওনার প্রতি অনেক উইক হয়ে পড়ি, যে কিন্তু আমি বাট বলার সাহস পাই না। উনাকে আমি বড় ভাই হিসেবে চিনি, জানি, সেভাবে আমি ওনাকে সম্মান করি। উনিও আমাকে ছোট বোন হিসেবে স্বীকৃতি দেয়, বাট উনি আমাকে অনেক গাইড করতো। ঠিক আছে। তো তখন আমি বুঝি, তো উনি, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 6-7-6 এসে ভর্তি হই, তারপরে 1-2 বছর তো চলে যায় এরকম। আচ্ছা, ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কত? 10-12 বছর এরকম। 10-12 বছরের। আর আপনি যখন ক্লাস 6-এ পড়েন এবং আপনার সাথে তিনি আলাপ করেছেন তার জীবনের পাস্ট, অতীত নিয়ে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। তো যখন এভাবে আস্তে আস্তে সম্পর্কটা হয়, 2-3 বছর চলে যায়, তখন তার সাথে আমার ভালোবাসার কথাটা মুখে কিন্তু আমি বলিনি, বা উনিও আমাকে বলেনি। ঠিক আছে। বাট একটা পর্যায়ে উনার চাচার বাসাতে আমার যাওয়া আসা হয়, উনিও আমাদের বাসাতে আসা যাওয়া করে। তারপর উনার সাথে আমার একটা রিলেশন হয়। ওকে, ঠিক আছে। ধরতে গেলে কি সরাসরি ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায়। আচ্ছা, বাট আমি সেটা বুঝতে পারি না। আপনার তার সাথে, আমি একটু থামাবো আপনাকে। আপনি কিন্তু পুরো ঘটনাটা আমাদেরকে বলতে হবে। আপনি যদি খুব দ্রুত বলে যান তাহলে কিন্তু ঘটনা সবাই বুঝতে পারবে না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ইস্যুটা হচ্ছে যে আপনার একটা লোকের সাথে পরিচয় হয়েছে, আপনি তখন ক্লাস 6, 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর তার সাথে পরিচয় হয়েছে, এবং যখন আপনি তার সাথে যখন ফিজিক্যাল রিলেশন হয়, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়েন। ওকে। এই যে রিলেশনশিপটার কথা বলছেন, এই ভেতরে আপনাদের মধ্যে কোনো কমিটমেন্ট ছিল তখন? না, আমি ওনাকে ডাইরেক্টলি কোনো কিছু বলিনি যে আমি আপনাকে ভাইয়া লাভ করি, বা উনিও আমাকে ডাইরেক্টলি বলেনি যে আমি তোমাকে লাভ করি। আপনিও বলেননি, সেও বলেনি, বাট এইভাবে চলে গেল 2-3 বছর, এবং এরপরেও এই না বলা অবস্থাতে আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে। হ্যাঁ, এবং সে তখন সে একটা ভুল করে ফেলছে, বা আমি একটা ভুল করে ফেলছি, তো দুজনই অনুতপ্ত। তো তখন আমি ব্যাপারটা ওরকমটা ভাবে আমি বুঝতে পারিনি যে এটা আসলে কি হয়ে গেল। তো আমি তখন ভাবি যে আমার লাইফে একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেল, এটা কিভাবে, কেন হলো। ঠিক আছে। তো উনি আমার কাছে অনেক ক্ষমা টমা চায়, সরি বলে। তখন আমি বলি যে ভাইয়া, এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তো উনিও বুঝতে পারে যে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তো হবার পর আমি তখন আমিও লজ্জা পাই, সেও লজ্জা পায়। তারপর আমাদের ঠিক আছে, তখন আমি বলছি যে ভাই, আমি তো আপনাকে ভালোবাসি, প্লাস ভালোবেসে ফেলছি, যেটা আমি আপনাকে বলতে পারিনি। তখন সেম কথাটা সেও আমাকে বলে, যে সে আমাকে অনেক লাভ করে। ঠিক আছে। তারপর সে আমার এরকম আবার প্রায় বছর খানেকের মতো, 7-8 মাস সম্পর্কটা হয়। হবার পর হঠাৎ করে সে আমার ওই মহল্লা থেকে নাই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। উনি চলে যায়, বাট এটা আমি জানি না, এবং উনি ওনার চাচার বাসাতে তখন ছিল না।
থাকতো না, সে অন্য একটা মেস ভাড়া করে থাকতো। ওখান থেকে উনি রাতের বেলাতে পিকআপ ভাড়া করে ওনার সব জিনিসপত্র নিয়ে উনি চলে যায়। এটা আমি জানি না। তো 2-3 দিন পরে আমি যখন ওনার কোনো খোঁজ খবর পাই না, তারপরে উনি আমাকে যেরকম গাইড করতো, রাস্তায় দাঁড়ায় থাকতো স্কুলে যাবার পথে, সেরকমটা নাই। প্লাস ওনার চাচার বাসাতেও যখন যেতাম তখন দেখতাম যে উনি নেই। তখন না আমি ওনার চাচাকে অ্যাকচুয়ালি আমি মামা বলে ডাকতাম। ওনার চাচা আমাকে অনেক ভালোবাসতো, মেয়ের মতো। তো মামাকে জিজ্ঞাসা করি, মামা ভাইয়া কোথায়? তখন বলে যে কেন, ওর বাসাতে। তো আমি বলি যে উনি তো বাসায় নেই। ঠিক আছে, তো বলে যে ওনার বাসার পাশে যে ভাবি ছিল, সে ভাবি তো বললো যে ও তো নেই, ও তো চলে গেছে। কবে চলে গেছে? তো 2 দিন আগে রাতের বেলায় তো পিকআপ ভাড়া করে চলে গেছে। তো তখন আমি অনেক কান্নাকাটি করি এবং মানে মামাকে আমি বলি যে মামা এটা কি ঠিক হইলো? আমি তো মানে কিছু বলতে পারি না, অনেক কান্নাকাটি করি আমি। ওনার জন্য আমি অনেক ঘুমের ওষুধ খাই। আচ্ছা, ঠিক আছে, প্রচুর ঘুমের ওষুধ খাই আমি, কন্টিনিউ ঘুমের ওষুধ খেতে খেতে আমি একটা নেশাগ্রস্ত অবস্থা হয়ে গেছে আমার, পরে অনেক অসুস্থ হয়ে যাই। তো মামা আবার আমাকে ম্যাথ শিখানোর জন্য বাসায় আসতো, আমাদের বাসায় প্রতিদিন সন্ধ্যাবেলায় আধা ঘন্টা করে। তো এসে যখন দেখতো আমি অলওয়েজ ঘুমাচ্ছি, তারপর আমার বাসার যখন জিজ্ঞাসা করলো যে ও কি খায় না, ও কি ওঠে না, গোসল করে না, ও তো ঠিকঠাক মতো রেগুলার স্কুলেও যায় না, প্রাইভেটেও যায় না, তো এভাবে তো সামনে পরীক্ষা, ও কি করবে? তো মামা তখন আমার হাত পা চোখ টোক সবকিছু দেখে বলে কি যে ও তো অসুস্থ হয়ে গেছে, কেন এটা হলো? তো ভাইয়া আমি এখানে একটা জিনিস মানে বাদ রাখছি, এটা আমি পরে বলবো আমার গল্পের মাঝে। ওকে। আর মানে এখানে আমি আমার একটা মানে হার্ডলি একটা জিনিস আমি বাদ রাখছি, এটা আমি পরে বলবো। ওকে। এখন পরে এরকম মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়, তো মামা আমাকে ডাক্তার দেখায়, ডাক্তার বলতে মানসিক ডাক্তারটাই দেখায়, আমাকে সুস্থ করে। এসএসসি পরীক্ষা দিতে হবে আমাকে, সে আমাকে মানে অনেক ভালো করার চেষ্টা করে, অনেক ভালোভাবে আমাকে সাপোর্ট করে যে তোমাকে সুস্থ হতে হবে, তোমাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, তোমাকে মানুষ হতে হবে, তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট করতেছে, সে কষ্টগুলো তোমাকে ভুলাতে হবে। অনেক মানসিক ভাবে কথা বলে এবং আমাকে সে অনেক ভালোবাসে। তারপর যখন এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমাকে যে আমি ট্রিটমেন্টের উপরে থাকার পর মানে আমি একটু মানসিক দিক থেকে আবার সুস্থ হই, আমি আবার রেগুলার স্কুলে যাই, আসা যাওয়া করতে করতে থাকি। তখন আমার মা অসুস্থ হয়ে যায়। আমার মা অসুস্থ হবার পর আমি আরো সুস্থ হয়ে যাই, যে আমার মা ছাড়া তো আমার কেউ নেই, আমার মা আমাকে ভালোবাসে, আমার মা আমার জন্য পুরোটা লাইফ নষ্ট করে দিছে। আর আমার বাবা নেই, আমার ভাইও নেই, আমি একা আমার মায়ের। তো আমি যদি ঘুমের ওষুধ খাই ঠিক তো আমি মরে যাব, তো আমার মা তো মরে যেতে পারে। তো আজকে আমার মা অসুস্থ, আমি আর কখনো এগুলো করব না। আমি কেন ভাইয়ার জন্য এগুলো করব? আমি ভাইয়াকে চাই, আমি নামাজ পড়ি, আমি রোজা করি ভাইয়ার জন্য। যে আপনি ভাইয়া বলছেন কাকে অ্যাকচুয়ালি এখানে? আমার লাভারকে। আচ্ছা, আপনি কখনো তাকে ভাই বলেন? হ্যাঁ, আমি তখনও তাকে ভাই বলি, মানে আমি তুমি করে বলতে লজ্জা পেতাম। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো তারপর তো আমার মা অসুস্থ হয়ে যায়, তো একটা গাইনি ডাক্তারের কাছে আমার আম্মাকে মানে ইমার্জেন্সি ভাবে নেওয়া হয়। নেওয়ার পর আমাকে গাইনি ডাক্তারটা আমাকে হচ্ছে ঢাকায় হসপিটালে পাঠানোর পর আমার আম্মার সিরিয়াল আসে না, কোনো ডাক্তার আমার মাকে দেখতে আসে না। ঠিক আছে, যখন এই যে আশেপাশের মানুষগুলাকে জিজ্ঞাসা করি যে ডাক্তার আসে না এখানে দেখতে রুগী মারা যাচ্ছে, তখন বলে কি যে ডাক্তার 3 দিন পরে আসবে, 15 দিন পরে আসবে। তখন এই কথাগুলো শোনার পরে আমি অনেক কান্নাকাটি করি। কান্নাকাটি করার পর আমি ওই মামাটাকে ফোন করার পরে বলি যে মামা, ডাক্তার তো আসবে 15 দিন পর, আমার মা কি এখানে 2 দিনের মাথায় মারা যাবে? তো মামা বলে মা রাতটা কাটুক, আমি সকালে আসবো। তো মামা যখন সকালে আসলো, আস্তে আস্তে সকাল বলতে আস্তে আস্তে তার দুপুর হয়ে গেছে। তারপর মামা আসতে পরে আমি মামাকে জড়া ধরে আমি কেঁদে দিয়েছি যে মামা আমি আর কখনো এরকম দুষ্টামি করব না, আমি কখনো ঘুমের ওষুধ খাবো না, আমি পড়াশোনা করে মানুষ হয়ে যখন অনেক টাকা কামাবো তখন আমি চাকরি করে আপনার সব টাকা দিয়ে দিব, কিন্তু আমার মাকে আমার কাছে ফিরাই দিতে হবে।
ঠিক আছে। তখন মামা বলে কি যে তুই আমাকে এইটুকু চিনলি যে তোর চাকরির টাকা আমাকে নিতে হবে, তুই কি চাস বল। তখন আমি বলছি যে আমার মাকে ভালো একটা হসপিটালে নিয়ে আমার মাকে সুস্থ করতে হবে। তারপর মামা আমাকে সান্ত্বনা দিয়ে বললো ঠিক আছে আমি দেখতেছি, তুই তুই কাঁদিস না। তারপরে আমি যখন আমার কাছে যাই, আমাকে যাই বলি যে মা তুমি চিন্তা করো না, মামা তোমাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপর মামা হয়তো বা মেবি আমি মানে এখনো গেস করি যে ওনার ভাতিজার সাথে কথা বলছে। তো ওনার ভাতিজা কি করছে সেটা আমি কি বলছে সেটাও আমি জানি না। বাট মামা অ্যাম্বুলেন্সকে ফোন করলো, ফোন করার পরে অ্যাম্বুলেন্স এসে আমার আম্মাকে নিয়ে গ্রিনল্যান্ড হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার আম্মাকে ইমার্জেন্সি রিপোর্টগুলো দেখার আগে থেকেই তো রিপোর্টগুলো করা ছিল। তো ইমার্জেন্সি ভাবে আমার আম্মাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। তখনও একটা সিগনেচারের প্রয়োজন হয়, ওই সিগনেচারটা মানে গার্জিয়ানের। তো আমার তো বাবা নেই, আমার ভাইও নেই, আমার গার্জিয়ানটা হবে কি আমার আম্মার। ঠিক আছে। তো মা আমাকে বলে যে তুমি সিগনেচারটা করো, তুমি তো মেয়ে, তুমি সিগনেচার করলে কিছু হবে না। তখন আমি মামাকে বলি যে মামা আমার মা মারা যাবে, আমি সিগনেচার করব। তখন মামা আবারও আমাকে সেই সাপোর্টটাই করে যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কিছু হবে না, আর তোমার মায়ের কিচ্ছু হবে না, এটা সামান্য একটা অপারেশন। সে আমাকে মানসিকভাবে অনেক কথা বলে সাপোর্ট করে সিগনেচারটা দেওয়ালো। তারপর আমি সিগনেচারটা দিয়ে এসে ওয়েটিং রুমে বসে যখন কান্নাকাটি করতেছি, তখন আমার লাভারটা আসলো। আসার পর আমি ওনাকে কিন্তু আমি 3 মাস পর দেখছি, সে যে চলে গেল। চলে যাবার পর 3 মাস পরে আমি তাকে সেই ওয়েটিং রুমে পাই হসপিটালের। পাওয়ার পর তার সাথে আমার সারাটা রাত কথা হয় যে আপনি কেন গেলেন, আপনি আমার সাথে কেন এমনটা করলেন, আমি তো এত কিছু। কিন্তু এর মাঝে নাকি আমি যখন ঘুমের ওষুধ খেতাম তখন নাকি আমি মরতে যেতাম। আমি আমাকে বাঁচাতে চাইতাম না, আমি অনেক মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম। সেগুলো আমি পরে শুনতে পাই যে আমি ফাঁসি নিতেও নাকি যেতাম, আমাকে সবাই বাধা দিত। এগুলো আমার কোনো কিছু মানে যখন অসুস্থ ছিলাম তখন মনে ছিল না। তো আমি পরে ওগুলো সব আমার ওই ভাইটাকে বলি, বলার পরে সারা রাত শেষ শোনে। এবং সে যে 3 মাস গ্যাপিং এ ছিল আমার রিলেশনটা থেকে, তখন সে হাজারো মেয়ে দেখছে বিয়ে করার জন্য, তার ফ্যামিলি তাকে বিয়ে দেবার জন্য। উনারা 2 বোন, উনি 1 ভাই। ঠিক আছে, 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। আর ওনাদের ফ্যামিলি থেকে যে মামাটা বলছি, ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক মানে খুব ভালো একটা রিলেশন আছে। ওনার 2 বোনও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, খুব ভালো একটা রিলেশন। তো একটা পর্যায়ে উনি নাকি ওনার ছোট বোনকে বলছে যে আমার সাথে তার রিলেশন আছে। ঠিক আছে, তার ছোট বোনটা ওভাবেই মানে আমাদের বাসাতে আসতো, থাকতো, খাইতো এবং আমার ব্যাপারটা সে জানতো। এবং আস্তে আস্তে তার বড় বোনটাও জানে যে আমার সাথে তার রিলেশন ছিল, এবং তার মাও একটা পর্যায়ে জেনে ফেলছে যে আমার সাথে তার রিলেশন। এই কারণে তাকে হাজারো মেয়ে দেখানোর পরও সে বিয়ে করেনি। তারপর সে যখন হসপিটালে আসলো, পরের দিন রাতটা আমাদের এভাবে গল্পেই কেটে যায়। কেটে যাওয়ার পর আমিও কান্নাকাটি করি, সেও চোখের পানি আমার কাছে ফেলছে এবং বলছে যে যেটা হবার সেটা তো হয়ে গেছে, আর আমি এখন তোকে বিয়ে করতে চাই। তো আমি বলছি যে না, আমি এভাবে কিভাবে বিয়ে করবো, আমার মা হসপিটালে। তো বলছে ঠিক আছে, সকাল তো হোক। তো সকাল হবার পর আমার ছোট খালা যখন হসপিটালে পৌঁছায়, তাকে শুধু হসপিটালে তখন সকালে হবার পর আমার আম্মাকে এনআইসিইউতে রেখে, আমার আন্টিকে ওখানে রেখে, প্রেজেন্ট রেখে আমাকে নিয়ে সে চলে যায় হচ্ছে জিয়া উদ্যানে। ওখানে যাবার পর সে আমাকে আবারও সেই যে রাতে যে কথাগুলো বলছে, সেই 3 মাসে কি করছে এবং কেন আমাকে রেখে চলে গেছে আমাকে জানায়নি, আমার সাথে রিলেশনটা পর্যন্ত ব্রেকআপ করে রাখছে। এবং এই 3 মাসে কিন্তু আমি অনেক কিছু করছি। আমি তার বাবার সেটে পর্যন্ত ফোন দিয়ে বলছি যে আমি একটু ভাইয়াকে যাই, ভাইয়ের সাথে আমার একটু ইমার্জেন্সি কথা আছে। তার বাবা আমাকে অপরিচিত বলছে কি এটা রং নাম্বার। ঠিক আছে, যখন তার বোনকে, আমি ছোট বোনকে চাইছি যে আপু আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমাকে একটু কথা বলতে দাও। এবং ওই আপুও কিন্তু, ওই আপুর সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন ছিল, তারা কিন্তু জানে কম বেশি। তারপর ওই আপুটা আমাকে বলে কি যে ভাইয়া তো নাই, ভাইয়া কিন্তু ওর পাশেই বসা।
ভাই আমার কথাগুলো শুনতে পাচ্ছে যে আমি একটু কথা বলার জন্য তার সাথে ছটফট করতেছি, তার সাথে একটু কথা বলতে চাই আমি। এই মানে এই 3 মাসে অনেক কিছু হয়ে গেছে, আমাকে কেউ দেয়নি। আমার উনার বাবাও আমাকে দেয়নি। উনার বাবা আমাকে উল্টো থ্রেট করছে যে তোমার কারণে আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি তোমাকে এই করব সেই করব, পুলিশে দিব, অনেক ধরনের কথা বলছে। তা আমি ওগুলা কিছু বলিনি, আমি শুধু মামাকে কথাগুলা জানায় রাখছি। মানে উনার ভাতিজা তো, আপন ভাতিজা তো জানায় রাখছি। তো বলছে যে বাবা তুমি এগুলা নিয়ে এত টেনশন করো না, তো তোমার সামনে পরীক্ষা, তুমি সেই প্রিপারেশন নাও। আচ্ছা, ঠিক আছে। তো পরের দিন সকালে যে আমার আম্মা হসপিটালে আমাকে যে উদ্যানে নিয়ে যায়, নিয়ে যেতে যেতে আমাকে বলে যে কাজী অফিস গুলো দেখায় সিএনজিতে, চল আমি তোকে এখানেই বিয়ে করব, আমি আজকেই বিয়ে করবো, আমি আজকেই তোকে বিয়ে করতে চাই, তুই যেহেতু বিশ্বাস করিস না যে আমি তোকে ভালোবাসি, তো আমি তোকে আজকে বিয়ে করবো। তো যে উদ্যানে যখন আমরা যাই, যাওয়ার পরে আমি আবারও বুঝে আবারও কান্নাকাটি করি যে আপনি তো যেহেতু আমাকে ছেড়ে চলে গেছেন, চলে গেছিলেন কেন? আমি তো মরেও যেতে পারতাম, আর আমি মরে গেলে কি হতো? আমার মায়ের যেত, আপনার তো কিছু হতো না। আমি এখন লুকায় বিয়ে করতে পারবো না। আমার মায়ের একটা স্বপ্ন আছে, আমাকে বউ সাজাবে, আমাকে বিয়ে দিবে, আর আপনিও তো আপনার বাবা মায়ের একটা মাত্র ছেলে, সেই আশাতেই তো আমাকে এতটা দিন আঘাত করছেন, কষ্ট দিচ্ছেন আমাকে। পরে আমি বিশ্বাস কোনোভাবে যখন করতে পারিনি, তখন সে জেদ বশত, সে আবার অনেকটা জেদি ছিল, অনেকটা উগ্র মেজাজি। তো জেদ বশত আমাকে বিশ্বাস করানোর জন্য ওইখানে দাঁড়াইয়া আমার ফ্যামিলিকে ফোন করে জানাই যে আমি ওকে বিয়ে করব। তখন আমার ফ্যামিলি ব্যাপারগুলো শুনে অবাক হয়ে যায়, এবং শুধু আমার ফ্যামিলিকে না, তার চাচাকেও জানায় যে কাকা আমি ওকে বিয়ে করতে চাই। তখন বলে তোর কি মাথা ঠিক আছে, তুই কি ঠিক বলছিস? তখন কাকাও বিশ্বাস করতে চায় না। তারপর বড় আপার কাছে, মানে ওর যে বড় বোন, তার কাছে ফোন করে, ওর ছোট বোনের কাছে ফোন করে, ওর ছোট বোনের কাছে ফোন করে, সবার কাছে ফোন করেও বলে যে আমি ওকেই বিয়ে করব, আর তোরা যদি আমার বিয়েতে না থাকিস তো কারোর সাথে আমার কোনো রিলেশন থাকবে না। শুধুমাত্র আমার ভালোবাসাটা প্রমাণ করার জন্য যে সে আমাকে কতটা ভালোবাসে। তো আমি তখন বুঝলাম তাহলে আর এখানে কোনো ভাই আমার সাথে ফান করতেছে না, বা আমাকে কাঁদাবে না, আর কখনো আমাকে কাঁদাবে না, আমাকে তাহলে সে সত্যি তার জীবনের সাথে জড়াবে। তো আস্তে আস্তে এ ধরনের কথাগুলো হওয়ার পরে আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর আমার আম্মা আসে, এবং 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয়। এবং মামা বলে যে ঠিক আছে, মানে মামা আমাকে কিন্তু বাধা দিছে, মামা তাকেও বাধা দিছে যে তোমরা দুইজনই উগ্র মেজাজি, তোমরা রাগী, তোমরা বিয়ে করো না, তোমাদের সংসার টিকবে কি টিকবে না এটা বলা অসম্ভব। তো মামাকে বলছি যে মামা সে তো চলে গেছিল, চলে গিয়ে তো আমাকে বিয়ে করতে আসছে, এখন কেন তাহলে আমি বিয়ে করব না? আমি এখন বিয়ে করব, যেহেতু তার সাথে আমার জীবন মরণ, তাকে আমি অনেক ভালোবেসে ফেলছি, আর সে আমার লাইফে প্রথম, আমি তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। ঠিক আছে। যখন আমি এগুলো কথা বলি, তখন মামা বলে পাগলি তুই সত্যি কি ওকে বিয়ে করবি? আমি বললাম যে হ্যাঁ মামা, আমি ওকেই বিয়ে করব। তারপর তার ফ্যামিলিকেও গিয়ে বলে যে আপনার ছেলে যে এই সিদ্ধান্তটা নিচ্ছে, সেই সিদ্ধান্তটা কি সত্যি নিচ্ছে? তখন তার ফ্যামিলি বলে যে হ্যাঁ, এখন যেহেতু ওকে অনেক মেয়ে দেখানো হয়েছে, ও বিয়ে করেনি, ওকেই বিয়ে করতে চায়, তো যেহেতু ও সংসার করবে, সেহেতু আমাদের আর কিছু বলার নেই। বড় আপা, আমার ছোট ননদ, আমার শাশুড়ি এই কথাগুলো বলার পরে শুধুমাত্র আমার শ্বশুর রাজি ছিল না আমার বিয়েতে, যে আমাকে বিয়ে করছে জন্য। পরে যখন এই সম্পর্কটা হয়ে গেল, তো 1 সপ্তাহ, তখন আমার যে প্রথম গায়ে হলুদের ডেটটা পরে, ওই ডেটে আমার ননদ আবার প্রেগনেন্ট ছিল। আমার ননদের একটা বেবি মিসিং হয়ে যায়, মারা যায়। তো 1 সপ্তাহ আবার আমাদের যে আত্মীয় স্বজন গুলোকে দাওয়াত করছিল মামা প্লাস আমরা 2 পক্ষ থেকে, সেই মানে দাওয়াতটা আবার উগ্র করে পিছায় দেওয়া হয়। তারপর এই 2011 সালের ফেব্রুয়ারি মাসে 18 তারিখে আমার বিয়েটা হয়ে যায়। আমার ওই ননদটা 1 সপ্তাহ মানে সুস্থতার জন্য। তারপর বিয়েটা হওয়ার পর আমাদের সম্পর্কটা বেশ ভালোভাবেই চলতে থাকলো। বিয়ে হলো কত সালে বললেন? 2011 সালের ফেব্রুয়ারি। বিয়ে হয়ে গেল 2011 সালে, তাই তো? তারপর কি হলো? আমাদের বিয়ে হলো, উনি বেকার ছিল,
ধরতে গেলে একটা বেকারি। তো মামা আর সেটা হচ্ছে তার আপন ভাতিজা, এবং আমাকেও সে মেয়ের মতো, সে আমার উকিল বাবা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমার সেই মামা বলল যে ঠিক আছে, তোমাদের 6 মাসের মানে ঘর ভাড়া থেকে শুরু করে তোমাদের এভরিথিং খরচা আমি দিব। ওকে, ঠিক আছে, 6 মাসের মধ্যে তোমাকে এস্টাবলিশড হতে হবে, তোমার সংসার তুমি দেখবা, আর শুধু মানে আমার যে পড়াশোনার খরচাটা থাকবে শুধুমাত্র সেটা সেই মামা বেয়ার করবে, আদারওয়াইজ সম্পূর্ণ খরচাটা 6 মাস পর্যন্ত সে দিবে। তো যখন এই কথাটা বললো, তো তখন আমাদের একটা আলাদা বাসায় টিন শেড একটা বাসা ভাড়া নেওয়া হয়। তো সেখান থেকে মামা আমাদের সংসারের জন্য খাট, ফ্রিজ, টিভি, একটা সংসারে আপাতত জন্য যেটা যেটা প্রয়োজন আমাদেরকে সবকিছু কিনে দেয়। তো আমাদের সংসার স্টাডি হয়, এর মধ্যে আমার এসএসসি রেজাল্টটা দিয়ে দেয়। তো আমি ওই মানসিক অবস্থার কারণে আমার এসএসসি রেজাল্টটা তেমন একটা ভালো হয় না, বাট আমি পাশ করি। এখন তারপর রেজাল্ট আসার পরে আমার হাজবেন্ড আমাকে কোনো কলেজে ভর্তি হতে দিবে না, আমাকে পড়াশোনা আর করাবে না। তো একটা পর্যায়ে অনেক কষ্ট করে তাকে রাজি করানো হয়, রাজিটা মামাই করাইছে, যে দেখ মানুষ তো পড়াশোনা করলে তো শুধু চাকরি করতে হবে এটা তো না, একটা মানুষ তো শিক্ষিত থাকার প্রয়োজন আছে, একটা সার্টিফিকেট একটা মেয়ের জন্য অনেক কিছু। তো একটা যদি শিক্ষা গ্রহণ করে ওর বাচ্চার জন্য তো অনেক কিছু হতে হবে, তোদের তো কোনো একদিন বাচ্চাও হবে। তো এটা অনেক কষ্ট করে তাকে রাজি করানোর পর আমাকে মহিলা ডিগ্রি কলেজে ভর্তি করানো হয়। তারপরে মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হলাম, হওয়ার পর এখন আমাদের সংসার এভাবে চলতে থাকে। চলতে আমাদের যখন 6 মাস হয়ে যায় বিয়ের বয়স, তখন সেই মামা আমাকে ওইদিন সকালে ফোন করে বলছে যে বাবা উঠো, তুমি কলেজে যাবা না, তোমার তো সামনে পরীক্ষা, তো তোমাকে রেগুলার তো কলেজে যেতে হবে। তো আমাকে সে রেগুলারই প্রায় ফোন দিত, ফোন দিয়ে আমাকে জাগায় দিত ঘুম থেকে উঠার জন্য। তারপর আমি সকালে রেডি হয়ে কলেজে চলে যাই। যাওয়ার পর ওই দিন যে আমাকে ফোন করে সে কথাগুলো বলছে, আমি ওই দিন কলেজ থেকে ফেরার পথে 6 মাস কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গেছে ভাইয়া। তারপর আমি ওইদিন কলেজ থেকে আসার পথে রাস্তা থেকে আমাকে আমার ছোট ভাই ব্রাদার যারা চিনি আর কি, তারা আমাকে বলতেছে যে যাও যাই দেখো তোমার মামা তো মারা গেছে। তো আমি এসে দেখি সত্যি ব্যাপারটা, যে সত্যি মামা মারা গেছে এবং সে আমাদের মাঝে আর নাই। তারপর আমার কাছে তো মনে হচ্ছে যে আমার পৃথিবীটাই ভেঙে গেছে, আমার আর কেউই হয়তো বা রইল না আমাকে ভালোবাসার, আমাকে সাপোর্ট করার, আমাকে মানসিকভাবে সাপোর্ট করার, আমাকে বুদ্ধি দেবার জন্য, আমি রেগে গেলে আমাকে শান্ত করার জন্য। যেটা হ্যাঁ আমার মামার জন্য অনেক কিছু করছে, বাট উনি মানে আমার ব্লাডের কোনো কিছু না, বাট উনি আমাকে যতটা সাপোর্ট করছে আমি মানসিক দিক থেকে উনার জন্য হয়তো বা বেঁচে আছি আল্লাহর পরে। উনি মারা গেল, যাওয়ার পর 6 মাস পর্যন্ত উনি যে মুখে যে কথাটা বলছে যে 6 মাস পর্যন্ত আমার সংসার সে দেখবে, ঠিক আছে 6 মাস পরে সে দেখতে পারলো না, আল্লাহ উনার কথাটা হয়তো কবুল করে নিছে, উনি কি জানতো কিনা আমি জানি না। তারপর এরকম আস্তে আস্তে এর মধ্যে কিন্তু আমার হাজবেন্ডের কোনো ব্যবসা বাণিজ্যের দিকে কোনো উন্নতি নেই, সে কিন্তু বেকার, সে মানসিকভাবে অনেক আপসেট হয়ে যায়, সেও ছটফট করে তার কাকার জন্য। তারপর সে এখন কি করবে, আমাদের সংসার এখন কিভাবে চলবে, আমরা কি খাবো, কিভাবে বাঁচবো, এই টেনশনগুলো আমাদের দুজনের মাঝে চলে আসে এবং আমার হাজবেন্ডের চোখের পানি অলওয়েজ পড়তে থাকে, মানসিকভাবে সে অসুস্থ। তারপর সে আস্তে 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 ব্যবসার দিকে, তার কাকার ব্যবসাটা হাতে নেওয়ার পরে সে খুব দ্রুতই ব্যবসাটার দিকে উন্নতি করার পর যখন 1.5 বছর হয়ে গেল, তখন আমার একটা বেবি কনসেপ্ট করে। তারপর আমার একটা মেয়ে বেবি হয়। মেয়ে বেবি যখন হয় তখন সে আমাদের ভালোবাসাটা মাঝে টুকিটাকি ঝগড়া তো থাকবেই, ঝগড়া না হলে কখনো সংসারে ভালোবাসাও বেশি আসে না নাকি। তো এরকম ঝগড়া যেটি হয়তো মিল হয়ে যেত। তারপর সে আমাকে বকা দিলে পরে কিন্তু আমার যে বেশি মনে হয় সে কষ্ট পেত, এরকমটা আমার কাছে আমি মনে করতাম। তারপর সে হলো, আমার মেয়েটা হলো এবং আমার মেয়ের সাথে আমার ননদেরও একটা মেয়ে হয়।
ওই বেবিটা, আমার ননদের বেবিটা যে মিসিং মানে মারা গেল, ওই বেবিটার পরে আমার ননদ, ছোট ননদেরও আর একটা বেবি আমার বেবির সাথে কনসেপ্ট করে। তো দুইটা বেবি প্রায় 1-1.5 মাসের ছোট বড় হয়ে যায়। হবার পর আমরা দুজনই একই ফ্ল্যাটেই থাকি। তখন আমার হাজবেন্ডের ব্যবসার উন্নতি বেশ ভালো। আমার বেবির বয়স তখন 1.5 বছর হয়ে যায়, আর ওই বেবিটার বয়স 1.5 বছর হয়ে যায়। তখন আমাদের মানে সাংসারিক দিক থেকে একটু ঝামেলা চলে, যে মানে শ্বশুর শাশুড়ি ননদ একটু টুকিটাকি তো হয়। তো একটা পর্যায়ে উনি আলাদাভাবে বাসা নেয়, আমাদের আলাদা ফ্ল্যাটে চলে যাই, আমার হাজবেন্ড নেয় এবং আমার ননদও আলাদা হয়ে যায়। কিন্তু আমরা পাশাপাশিই থাকি, আমার ননদ আর আমি। আমার শ্বশুর শাশুড়িও আমার বাসায় এবং আমার ননদের বাসায় আপ ডাউন করে, আসা যাওয়া করে। আমার বেবিটার বয়স যখন প্রায় 2 বছর মানে প্লাস, তখন আমার আরেকটা বেবি কনসেপ্ট করে। এবং এই বেবিটা ভাইয়া কনসেপ্ট করে, এটা অ্যাকচুয়ালি বলা চলে যে আমরা ইচ্ছাকৃতভাবে দুজনের ইচ্ছাতেই নেওয়া হয়েছে, যে আল্লাহ ছেলে দিক মেয়ে দিক, আমরা আরেকটা বেবি নিব, তো আমাদের বেবি দুইটাকে সুস্থ দিক, অ্যাটলিস্ট আমাদেরকে 2টা বাচ্চাকে মানুষ করতে হবে, আমরা মানুষ করব। আল্লাহ আমাদের যতটুকু অর্থ দিচ্ছে বেশ তো ভালোই দিচ্ছে। তো অনেক কষ্ট করেই আমার হাজবেন্ড এই পর্যন্ত আসছে। তারপর আমার ছেলে বেবিটা যখন ভাইয়া কনসেপ্ট করে, তখন থেকেই আমার হাজবেন্ডের মাঝে আমি কিছু চেঞ্জিং পাই, যে আমার হাজবেন্ড আমার প্রতি কেয়ার করা, আমার বেবির প্রতি কেয়ার করা, এই সব কিছু থেকেই তাকে মানে কেমন যেন দূরত্বটা দেখি। তো তাকে জিজ্ঞাসা করলে সে একটা কথা উত্তর দেয় যে দেখো, আমাকে পিছু ডেকো না, আমাকে উপরে উঠতে দাও। আর আমি তখন ওই জিনিসগুলো ফিল করি যে ও কাকা মারা যাবার পর তো ও বেকার ছিল, ওর তো কিছু ছিল না, ওর তো টাকা পয়সা নেই, ওকে তো আমি আসলে পিছু ডাকলে তো চলবে না, ওকে উপর লেভেলে উঠতে হবে, ওর স্বপ্নটাকে পূরণ করতে হবে আমার বাচ্চাদের জন্য, ওর বাবা মায়ের জন্য। ওর বাবা মাও তো ওকে নিয়ে কত কষ্ট করছে, ওর বাবা মা 2 বোনের জন্য ওর লাইফটা ভালোভাবে গড়তে পারেনি, কারণ 2 বোনের মানে অসুস্থ ছিল, তাদের পিছনে টাকা ব্যয় করবে, তাদেরকে বিয়ে দিতে হয়েছে, এই বিভিন্ন কারণে ভাইয়া ও মানুষ হতে পারেনি টাকা পয়সার মানে ইয়ার জন্য। এখন সে এস্টাবলিশড হয়েছে। তারপর এই যে আমার হাজবেন্ডের মাঝে চেঞ্জিং গুলো পাই, এটা হচ্ছে মেইলি ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে। প্রথম কবে জানলেন বা কিভাবে বুঝলেন? আমার হাজবেন্ডের মোবাইলে আমি কিছু ছবি পাই একটা মেয়ের। তো তাকে যখন কোশ্চেন করি যে এগুলো কি আমি দেখতে পাচ্ছি, তখন সে আমাকে বলে যে এটা নিয়ে তোমার রাগারাগির তো কোনো কারণ নাই, এটা নিয়ে তুমি রাখতেছো কেন? তো আমি বলছি যে তুমি আমার স্বামী, তোমার মোবাইলে কেন অন্যজনের ছবি থাকবে এবং এরকম ছবি থাকবে? তখন সে আমাকে যাই হোক বুঝানোর পর আমি আবার এই টপিকটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমার ছেলে বেবিটা আমার পেটে। আমার এর মধ্যে ওর সাথে আমার অনেক টুকিটাকি প্রায় রেগুলারের মতোই ঝগড়া হয়, মানে ঝগড়া হয়, আমি 2-1টা থাপ্পড়ও খাই সে রাগান্বিত ভাবে। মানে আমি বলি যে তুমি শুধু আমরা ভালোবেসে বিয়ে করছি, আমাদের একটা মেয়ে হয়েছে, আমি এখন প্রেগনেন্ট, তুমি আমাকে কেয়ার করো না কেন? আমি তো মানসিক ভাবে তোমাকে চাই, ঠিক আছে, আমি চাই তোমাকে নিয়ে ঘুরতে, আমি চাই তোমাকে নিয়ে কোথাও যেতে, আমার মেয়েটাকে নিয়ে কোথাও যেতে, তুমি তো সেগুলো করো না। বাট হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আমার মেয়েকে প্রচন্ড সে ভালোবাসে, আমার মেয়ে সে জান, বাবা হিসেবে সে জান, সে প্রচন্ড ভালোবাসে। কিন্তু আমি যে আমার মেয়ে পেটে থাকা অবস্থাতে আমি যতটা তার কাছ থেকে ভালোবাসা পাইছি, মানে তার বিন্দু পরিমাণও আমি আমার এই ছেলে বেবিটা পেটে আসার পর আমি পাইনি। এবং আমি তার কাছ থেকে বরঞ্চ প্রচন্ড অবহেলা পাইছি। এবং আমার বাসাতে তখন অনেক লোক থাকতো, এবং আমার ছেলে বেবিটা হওয়ার পর আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। তখন সে আমাকে বলে যে দেখো, আমার বেবির যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে আস্ত রাখবো না। তখন আমার আম্মা চাকরি করতো, আমার আম্মা চাকরি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আমার বাসাতে চলে আসে, যে ছেলের মানে মেয়ের জামাই এই কথা বলছে। আবার আমিও তো অসুস্থ, আমি রান্নাবাড়ি করতে পারি না, প্রচন্ড আকারে বমি করি আমি, মানে অনেক মানুষ তো প্রায় 5-6 জন মানুষ, ছেলে মানুষ আমার বাসায় থাকে, মানে ওর কর্মচারীও আছে 2-3 জন, আমার চাচা শ্বশুরও আছে, আমার শ্বশুরও আছে। তো এদের তো মানে সেবা যত্ন তো একটা ব্যাপার আছে, তাদের 3 বেলা তো খাবারটা তো দিতে হয়।
তো আমার আম্মা চলে আসে চাকরি ছেড়ে দিয়ে আমার কাছে, আমার হাজবেন্ডের ওই কথাটা শুনে, যে পরে তো হয়তো বা ও তো রাগী, তাইলে আমার চাকরি বড় নাকি আমার মেয়ের জীবন বড়, এটা ভেবে আসার পর সে যখন এরকম থাকতে থাকে আমার বেবিটা হয়ে যায়। আমার মেয়েটা হচ্ছে নর্মালি ছিল ভাইয়া, আর ছেলেটা হচ্ছে আমিও অসুস্থ, আমার বেবিও অসুস্থ, তো ইমার্জেন্সি ভাবে সিজার হয়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভাই আমার যে 2টা বেবি হলো এর মাঝে কিন্তু আমার হাজবেন্ডকে আমি একটা দিনও মনে হয় না যে আমি ডাক্তারের কাছে আমার হাজবেন্ডের সাথে যেতে পারছি। এটা আমার একটা কষ্ট। কারণ আমি যখন বাচ্চা পেটে নিয়ে যখন যেতাম হসপিটালে, তখন আমি দেখতাম কি যে প্রত্যেকটা প্রেগনেন্সি মহিলা তার হাজবেন্ড সহকারে আসছে এবং ডক্টর তার হাজবেন্ডকে চায়। আমি কখনো আমার হাজবেন্ডকে কাছে পাইনি। আবার আমি আমি ওগুলো ফিল করি, আমি খুব কষ্ট পাই, আমি অনেক কান্নাকাটি করি। বের হয়ে শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার বাচ্চাকে সুস্থ রাখো, আমাকেও সুস্থ রাখো। থাক, আমার ভাগ্যে হয়তো আমার হাজবেন্ডের ভালোবাসা নেই। বিভিন্ন ধরনের সান্ত্বনা দিয়ে আমি চলে আসি। তখন বেবি 2টা হলো। আমার বেবিটা যখন ভাইয়া হসপিটালে হয়, তখন আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখো আমার 2টা ইম্পোর্টার ভালো লাগে না, তো আমি কম্পিউটার রাত্রে বাসায় আসে, আমি আমার 2টা বেবিকে ঘুম পাড়াই দেই। আগে থেকেই ঘুম পাড়াই দেওয়ার পর আমার আম্মার কাছে রেখে যাই, এবং আমার আমার 2-3টা শ্বশুর ছিল, শ্বশুর এবং ওর কর্মচারীগুলা যারা ছিল, ভাইগনা ভাতিজা, তাদেরকে সরায় দেই। যে আমি সরাই না, আমার হাজবেন্ডকে দিয়ে সরাই। তারপর আমি যখন কম্পিউটারে তাকে জিনিসগুলো দেখাই, সে ব্যাপারগুলো দেখার পর আপসেট হয়ে যায়। তখন আমি যখন দেখলাম যে আমার চেয়ে বেশি নার্ভাস আমার হাজবেন্ড হয়ে গেছে, তখন তাকে বেশি কিছু আমি বলি না বলে শুধু আমি একটা কথাই বলি যে এইগুলো আমি আশা করিনি, ঠিক আছে, আর আমাদের 2টা বাচ্চা হয়েছে, কেন তুমি এই কাজগুলো করতেছো, তুমি কেন করছো, আমি মেনে নিতে পারি না। তারপর সকাল হবার পর ভাই আমি একটু পাগলামো করে ফেলি যে আমি এই খাটে থাকবো না, এই খাট আমার না, এই সংসার আমার না, আমি পাগল হয়ে যাব, ঠিক আছে, আমার বাচ্চা 2টাকে নিয়ে আমি চলে যাব, আমার বাচ্চা 2টাকে মেরে ফেলে দিয়ে আমি মরে যাব, তুমি থাকো তোমার সংসার, টাকা পয়সা, ধন সম্পদ নিয়ে। এ ধরনের পাগলামো আমি করে ফেলি এবং কান্নাকাটি করি। সে একটা পর্যায়ে বলে যে তোমার যেহেতু ভালো লাগে না, তুমি এই খাটটা খুলে ফেলো, ঠিক আছে। তো আমি জেদ বশত না, আমি কিন্তু তখন সিজারের পেশেন্ট, আমার বেবিটা অনেক ছোট, তো আমি জেদ বশত না সত্যি সত্যি খাটটাও খুলে ফেলি। খুলে ফেলার পরে আমার রাগ হয়ে যায়, সে আমাকে আবার একটু একটু ভালো ভালো কথা বলে, হাসি রহস্য করে, আমাকে একটু ইজি করার জন্য, যে ব্যাপারটা আমি জেনে ফেলছি। কিছুদিন পরে আমার একটা ফোন আসার পরে ওই মেয়েটা আমাকে অনেক কিছু আমার হাজবেন্ড সম্পর্কে ইনফরমেশন জানায়, যে দেখো তুমি এই আপু, আমি নামটা ডাইরেক্টলি বলতে চাচ্ছি না, নামটা বলবো না, তো উনি আমাকে আমার হাজবেন্ড সম্পর্কে জানায়, ভাইয়া তো এই কাজগুলো আমার সাথে করছে, আপু সরি, তো তুমি ভাইয়াকে ঠেকাও। বলছি কিভাবে ঠেকাবো, ভাইয়াকে তো ডেবিট ক্রেডিটের মতো ইউজ করতেছে। বলছি কে ইউজ করতেছে, আমি তো জানি যে আপনি ইউজ করতেছেন, আমার হাজবেন্ডকে ইউজ করছেন এবং আপনি আমার সংসারটাকে তছনছ করে দিচ্ছেন। তখন ওই আপুটা বলে যে আপু আমার সাথে যেটা হবার হয়ে গেছে, তো তুমি এখন ভাইয়াকে ঠেকাও। বলছি আমি ভাইয়াকে ঠেকাবো, কিভাবে ঠেকাবো? তো বলে যে ভাইয়া তো ওকে মোবাইল কিনে দিচ্ছে, অ্যান্ড্রয়েড সেট কিনে দিচ্ছে, এই কিনে দিচ্ছে, সেই কিনে দিচ্ছে, মার্কেট নিয়ে যাচ্ছে, ওইখানে ঘুরতে যাচ্ছে, সেখানে ঘুরতে যাচ্ছে, তো তোমাকে নিয়ে তো যাচ্ছে না। যে মেয়েটার সাথে রিলেশন ছিল ওই মেয়েটা আমাকে ইনফরমেশন দিচ্ছে উনার ফ্রেন্ড সম্পর্কে, যে 2টা মেয়ে হসপিটালে গেছিল। তারপর যখন এগুলো দেওয়ার পর আমি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো। পরে ওই মেয়েটার নাম্বারটা দিয়ে দেয়, ওর ফ্রেন্ডের নাম্বার দিয়ে দেয় আমাকে। তো আমি ওর ফ্রেন্ডকে ফোন করি, ফোন করার পরে বলি ওনার বাবা ধরার পরে আমি বলি যে আঙ্কেল দেখেন এই ধরনের কথাগুলো আমি শুনতে পাচ্ছি, এগুলো কি সত্য কি মিথ্যা? তখন ওর বাবা আমাকে থ্রেট করে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, আমার তো মনে হচ্ছে তুমি বাজে, তুমি খারাপ, তো তুমি তোমার হাজবেন্ড বিবাহিত, কেন আমার মেয়ের কাছে আসে, ঠিক আছে কেন আসে, আর হচ্ছে তোমার হাজবেন্ড এই কাজগুলো কেন করতেছে, তোমার হাজবেন্ড খারাপ, আমি যদি তোমার হাজবেন্ডকে পাই তোমার হাজবেন্ডকে আমি একদম টুকরো টুকরো করে ফেলবো।
আমি বলছি যে দেখেন, আপনি আমার হাজবেন্ড সম্পর্কে বাজে কথা বলতে পারেন, আপনার মেয়ে জানে যে আমার হাজবেন্ড বিবাহিত এবং আমার 2টা বেবি আছে। আমি আশা করবো আপনার মেয়েকে আমার হাজবেন্ডের লাইফ থেকে সরায় ফেলার জন্য। যখন আমি এই কথাগুলো বলি তখন ওর মেয়েটার বাবা আমাকে অনেক কথা বলে, এবং তার বোন আছে একটা, সেই বোনটাও আমার সাথে কথা বলে যে আপু ঠিক আছে, তুমি যে কথা বলছো এটা যদি সত্যি হয় তো আমাদের মেয়েকে আমরা সরায় ফেলবো, ঠিক আছে, আমরা কখনো একটা বিবাহিত পুরুষের কাছে আমার বোনকে দিব না। তো আমি বলছি থ্যাংক ইউ আপু, তুমি এই জিনিসটা দেখো একটু। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা আমি ভাবছি কি এখানেই হয়তো বা খতম হয়ে গেছে, আসলে ব্যাপারটা এখানে শেষ হয়ে যায়নি। আমার হাজবেন্ড, আমার মেয়ের বয়স বাড়তে থাকে এবং আমার ছেলেটার বয়সও যখন 2 বছর হয়ে যায় ভাইয়া, তখন আমার হাজবেন্ড, এবং এর মাঝে অনেক কিছুই আমি পাই। আমার হাজবেন্ডের মানে আমার হাজবেন্ড ঘরে আসে কম, বাসায় আমাদেরকে সময় দেয় না, আমার 2টা বেবিকেও সময় দেয় না, আমরা তার কাছ থেকে কিছু পাই না, ভালোবাসা পাই না। বাট হ্যাঁ, সে আমাদের খাবার, আমাদের টাকা পয়সা, আমাদের ডাক্তারি খরচা সবকিছুতেই সে আমাদেরকে ফুলফি কোনো কিছুতেই আমাদেরকে করে না, অভাবে রাখে না। সে তার কর্মচারীর মাধ্যমে সবকিছু করতেছে। তারপর কি হলো? আমার হাজবেন্ড, আমার বেবির বয়স যখন 5 বছর হয় তখন তো আমার বেবিটাকে স্কুলে ভর্তি করানো হয়, মেয়ে বেবিটাকে, আর ছেলে বেবিটা তো ছোট। তখন আমার হাজবেন্ডের পরিবর্তনটা আরো বেশি হয়ে যায়। তাকে মানে আমার বাচ্চা বাবা হিসেবে আমার হাজবেন্ডকে কাছে পায় না, আমি আমার হাজবেন্ডকে কাছে পাই না, এবং শুধু আমি না, আমার শ্বশুর শাশুড়ি প্লাস ভাই বোনও তাকে কাছে পায় না, তাকে ফোনে পায় না। এই ব্যাপারগুলো কেন হচ্ছে? একটা পর্যায়ে সে অনেক দূরে চলে গেছে এখন, কারণ আমি যে বলছিলাম যে ওর যে বান্ধবীটা, উনি তার সাথে রিলেশনে আবার জড়ায় গেছে, ওই ফ্যামিলির কথা। তো আমি জানি কি যে উনাকে বিয়ে করে ফেলছে, এটা আমার সন্দেহ। কারণ আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমি অনেক কিছু পাই। আমার হাজবেন্ড যখন ঘুমায় থাকে তখন আমি সেই মোবাইলগুলো দেখি, দেখার পর আমি যখন আমার হাজবেন্ডকে কোশ্চেন করি, আমার হাজবেন্ড ওই কোশ্চেন গুলো উঠলেই ওর সাথে আমার ঝগড়া হয়, ও আমাকে গায়ে হাত দেয়, ও আমাকে টুকি থাপ্পড় দেয়, ঠিক আছে। তখন আমার আরো রাগ হয়ে যায়, ওকে আমি সন্দেহ করি কেন, ঠিক আছে। তা আমি বলি যে একটা মেয়ে কিভাবে পারে, আমাদের 2টা বেবি আছে, তুমি বিবাহিত, তারপরও কেন তোমার কাছে এই ধরনের আবদারগুলো সে করে, যদি তুমি বিয়ে না করো তাকে? তখন তার সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়, আমাকে মারে, আমাকে সে বাসা থেকে বের হয়ে যায়, তার 2-3 দিন কোনো আমাদের সংসারে মানে তাকে আমরা পাই না, এবং ফোনে পর্যন্ত পাই না সে কোথায় থাকে। তো একটা পর্যায়ে আমি এরকম সন্দেহ করতে করতে আমি জানি যে সে কোথায় যায়, সে তার সাথে তার মোবাইল থেকে আমার মোবাইলে যখন আমি মানে লোকেশন অ্যাড করি, তো তখন আমি জানতে পাই সে কোথায় আছে বা কি করতেছে। এরকম একটু একটু করে জানতে জানতে আমি জানি যে একটা ফ্ল্যাট সে ভাড়া নিয়ে ওই মেয়েটাকে নিয়ে রাখছে, এবং কিন্তু সে আমার কাছে স্বীকার করে না যে মেয়েটাকে বিয়ে করছে। তারপর আমি যখন ফ্যামিলির কাছে বলি যে মা বাবা বা বোন ভাই ও কিন্তু এই কাজগুলো করতেছে, তখন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে বলে কি যে তোমাকে রাগানোর জন্য করতেছে। তারপরে আমি বলি যে ও কিন্তু নেশা করতেছে, তখন বলে যে ও এটা ব্যবসার ক্ষেত্রে করতেছে। ফ্যামিলির কাছে যখন এই কথাগুলো বলি তখন তাদের কাছে ইজি মনে হয়, খুব ইজিলি দেখে। তারপর আমি যখন ওকে দেখতে পাই যে না, ও সত্যি নেশাগ্রস্ত বা ও নেশা করতেছে, যেটাই করুক না কেন সে নেশা করে, তারপর আমাকে যখন মারপিট করে, এরকম আমাকে 2টা বাচ্চা সহকারে বাসা থেকে অনেকবার বের করে দিছে, আমি 2টা বাচ্চা সহকারে বের হয়েও আসছি। তারপর 1-1.5 মাস গেছে, আবার আমি ওর সাথে মিউচুয়াল করে ফোনে কথা বলে আসছি যে ঠিক আছে তুমি যেটা বলবা সেটাই, তুমি যা করবা সেটাই, আমি সবকিছু মেনে নিব, বাট আমাকে তুমি বাসা থেকে বের করো না, আমার বাচ্চাদেরকেও তুমি বাবার থেকে বঞ্চিত করো না, ঠিক আছে, তোমার সব আবদার আমি মেনে নিব, তুমি যা করবো আমি সবকিছু মেনে নিব। এরকম ওর সাথে মিউচুয়াল করে করে আমি এরকম 2-3 বার বাসা থেকে বের হয়ে গিয়ে আবার বাসাতে চলে আসছি। তারপর যখন একটা পর্যায়ে বেশি হয়ে যায়, আমার বাচ্চা কোনো কিছু পায় না। আমার বাচ্চা কিন্তু ভালো একটা স্টুডেন্ট ভাইয়া, ঠিক আছে, আমার মেয়ে বেবিটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার বেবি ফার্স্ট গার্ল, এবং 2-3টা সেকশনের মধ্যে সে ফার্স্ট গার্ল হয়। তো
এই রেজাল্ট গুলো যখন তাকে দেখে তার মধ্যে কোনো ইয়া নেই, মানে কোনো ফিলিংস নেই আমার মেয়ে ফার্স্ট হয়েছে, মানে এটা কিভাবে হলো, মানে ওর মধ্যে কোনো ইয়া পায় না, প্রুফ পায় না সন্তানের প্রতি বা সংসারের প্রতি। তো আমি আমার আম্মু আব্বুর কথাই বলবো, আমার ছোট ছোট বাবা মা, ঠিক আছে, আজকে আমি আমার ছোট ছোট বাবা মার জন্যই এখানে আসা। আমার ছোট ছোট বাবা মা গুলো আজকে আমার কাছে নেই, ঠিক আছে। আর কেন নেই আমি বলবো যে আমাদের মতো কিছু মেয়ে আছে যে যারা সবকিছু জেনে বুঝে এরকম সংসারে ঢুকো না, ঠিক আছে। হয়তো তুমি তোমার স্বার্থের জন্য ঢুকছো বা ঢুকতিছো, সেটা যদি কারো অজানা থাকে সেটা জানার চেষ্টা করো। আর আমার যে ছেলে মেয়ে, আল্লাহ তোমাকে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে, কেন আমার বাচ্চা কিন্তু আমার কাছে নেই, আমার হাজবেন্ডের কাছে এখন, এবং সে যে সেকেন্ড বিয়ে করছে তার কাছে, সেই ওয়াইফের কাছে। এর মাঝে হ্যাঁ আমার যে ভুল নেই, আমার ভুলগুলো আছে। আমার ভুল আমি বলছি, আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড আকারে ভালোবাসি, প্লাস আমি তাকে সন্দেহ করি। এই সন্দেহগুলো তার কাছে অনেক খারাপ লাগে, আমি কেন সন্দেহ করি। কিন্তু কেউ কি বুঝতে পারছেন যে আমিও আমার হাজবেন্ডকে চাই, আমার বাচ্চার সাথে, আমার হাজবেন্ডকে সাথে আমারও কোথাও যেতে ইচ্ছা করে। শুধু কি আমার হাজবেন্ডেরই তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ইচ্ছা করে, কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে? আমার কি ইচ্ছা করে না? আমার দুইটা বাচ্চার কি ইচ্ছা করে না তার বাবার সাথে কোথাও যেতে? হ্যাঁ সে ভালোবাসে, সে জান প্রাণ দিয়ে আমার বাচ্চাকে ভালোবাসে, কিন্তু কেমন ভালোবাসে এটা, কোন ধরনের ভালোবাসা এটা যে বাবাকে কাছে পায় না, স্ত্রী তার হাজবেন্ডকে কাছে পায় না, সে দূরে দূরে থাকে, তার ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে সে দূরে দূরে থেকে এই ধরনের কাজগুলো করতেছে। আজকে তার টাকা হয়েছে বলে কই সে কি অতীতের কথা একটু ভাবছে যে কষ্ট করে যে আজ 10টা বছর আমরা এই পর্যন্ত আগাইছি। আমি আমার হাজবেন্ডকে কিন্তু কখনো আমি মানে প্রেশার ক্রিয়েট করিনি যে আমার দামি একটা গহনা লাগবে, আমার দামি একটা শাড়ি লাগবে, এবং আমাকে জোর জবরদস্তি করে আমি তাকে কখনো কোথাও নিয়েও যেতে চাইনি। আমি অলওয়েজ টাইম তার মুখ পানে চেয়ে থাকতাম যে আজকে হয়তো আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার বাচ্চা সহ, সে নেয়নি। সে কখনো কোথাও আমার সে মনটা কখনো বোঝার চেষ্টা করে না। একটা মানুষ কয়টা মন বুঝবে, এখন আমি যেটা বুঝি কেন সে এই কাজগুলো করেনি আমার সাথে। সে তো একজন মানুষ, সে তো একজন পার্সন, কিন্তু সে আমার মন বুঝবে নাকি তার প্রেমিকার মনটা বুঝবে? সে আমার বাচ্চার কষ্টটা বুঝবে নাকি ওই প্রেমিকার মন রক্ষা করবে? সে একটা বোঝে এরকম মানসিক দিক থেকে আপসেট হয়ে সে নেশার দিকে আসক্ত হয়ে যায়। তারপর আমার সংসারে যখন এরকম অশান্তি, আমি আগায় যাব, কিছু গ্যাপিং জিনিসগুলো আছে সেগুলো আমি বলতে চাচ্ছি না, আর বলা এত সম্ভব না। রোজার এই বছর 2019 সালের রোজার ঈদের কথা আমি বলছি। রোজার ঈদ থেকে আমার হাজবেন্ডের সাথে আমার বেশি হচ্ছে সম্পর্ক কাপটা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমার ফোনে একটা রং নাম্বারে ফোন আসে। ফোন আসার পর ছেলেটার সাথে আমি কথা বলি, কথা বলা চলাকালীন টুকিটাকি SMS হয়, আমি সেটা রিপ্লে দেই না। এবং আমি আমার ভুল আমার হাজবেন্ডের চোখে যে আমি কেন কথা বলছি ওই রং নাম্বারে। এর আগে একটা ভাইয়ের রং নাম্বারে ফোন আসে, আমি আমার হাজবেন্ডকে সেটা ফরওয়ার্ড করে দেই যে এই নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করতেছে, তুমি দেখো। 5-7 দিন তার কোনো পাত্তা আমি পাইনি। না পাওয়াতে আমি এই নাম্বারটাতে কথা বলি। কথা বলার পরে আমি বলি, দেখেন আমার 2টা বাচ্চা আছে, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার ননদ, আমার হাজবেন্ড, আমি সহকারে। আমার হাজবেন্ড কিন্তু রাগী, আপনাকে পেলে কিন্তু আপনার নাম্বারটা র্যাবে পর্যন্ত দিয়ে দিবে। আমার হাজবেন্ড কিন্তু ক্ষমতাশালী। তখন সে বলে কি আমি সব জানি, সব জেনেও সে আমার সাথে কথা বলে। তো আমি এই ব্যাপারগুলো জানি, তাকে জানাই। জানার পরে আমার হাজবেন্ড সেই নাম্বারটা পায়। নাম্বারটা পেয়ে আমাকে বাজে ব্লেম দেওয়া শুরু করে যে আমি নাকি ওই ছেলেটার সাথে পরকীয়া সম্পর্ক করি, এবং বাজে ওই ছেলেটার সাথে SMS করে। আমার হাজবেন্ড সে নিজে কিন্তু করে, আমি কিন্তু না। সে করাতে আমার হাজবেন্ড আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার বাচ্চা 2টা সহ, যে আমি খারাপ, আমি এই, আমি সেই, আমি এরকম করি, আমি ওরকম করি, আমার নাকি পরকীয়া সম্পর্ক আছে। তো এরপর আমাদের বাসার কাছে যে বড় বড় ভাই ব্রাদার আছে এলাকার, তাদের কাছে আমার আম্মা যায়। যাওয়ার পরে তারা সহকারে মিউচুয়াল করে আমাকে বাসায় রেখে যায়, নেক্সট টাইমে যেন এটা না হয়।
ঠিক আছে। তারপর আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট আমার হাজবেন্ড দিছিল, সে ফোনটাও আমার কাছ থেকে নিয়ে নেয়। নেওয়ার পর এবং আমি যদি মোবাইলে কোনো ছবি টবি উঠাই, সে ভাবে কি যে আমি হয়তো বা কাউকে দেই, আমার কোনো বয়ফ্রেন্ড আছে, সেই ধরনের আমাকে বাজে ভাবে সন্দেহ করে। তা আমি ওই জিনিসগুলোকে কেয়ার করি না, কারণ আমি তো জানি আমি কি, আমি তো কিছু করি নাই। বাট ও আমাকে এই ব্লেমটা দিয়ে আমাকে বাসা থেকে বের করতে চাচ্ছে, কারণ এখন উনি যে বিয়ে করছে সেই বিয়েটাকে হচ্ছে প্রুভ করতে চাচ্ছে। ঠিক আছে। তো আমি ব্যাপারটা নিয়ে, সে আমার সাথে বাসায় এসে ঝগড়াঝাটি মারামারি, সে আমাকে কিন্তু অনেক মারছে ভাইয়া। সে মারছে আমাকে এমনটা ভাবে মারছে যে পাখা আছে না, সেই বাঁশের পাখা দিয়ে আমাকে কিন্তু পিটাইছে, এমনটা ভাবে পিটাইছে। শুধুমাত্র এই জিনিসটা আমি কেন মানে সহ্য করতে পারিনি, আমার হাজবেন্ডের নামের পাশে অন্য কারোর নাম পাইছিলাম বলে। আমি যখন আমার হাজবেন্ডকে বলি তোমার নামের পাশে কেন একটা নাম, এবং তোমার ছবির সাথে অ্যাডজাস্ট করা কেন ছবি, এই জিনিসগুলো কেন আসছে, যখন আমি তার গায়ে টাচ করছি তখন সে আমাকে বলছে তুই আবার টাচ কর। শুধুমাত্র আমি যখন তার গায়ে টাচ করছি, তোমাকে আমি টাচ করবো না তো কে টাচ করবে? সে আমাকে একটা একটা করে ওই পাখা দিয়ে কিন্তু বাড়ি দিছে, পিটাইছে। সে যখন পিটে চলে যায় আমাকে, এরকম 2-3 বার সে কাজগুলো করছে। করার পর তুই তোর মায়ের কাছ থেকে নিয়ে আয়, ওষুধ খাওয়া যা, আমি তোকে ট্রিটমেন্ট করবো না। যদিও সে কিন্তু রাগের মাথায় বলছে। সে চলে যাবার পর আমার যে ছোট্ট আমার মেয়েটা, ওই মেয়েটা কিন্তু আমার শরীরে ওষুধ দিয়ে দিছে, মেরিল লাগাই দিছে, যে সে আমাকে কতটা পর্যন্ত। এবং এই মিয়েলি ব্যাপারগুলো নিয়ে আমার সংসারে কিন্তু অন্য কোনো অশান্তি নেই, শুধুমাত্র এই মিয়েলি ব্যাপারটা। তারপর তো চলে যায়, এভাবে যাওয়ার পরে আমাকে বাসা থেকে বের করে দিল রোজার মধ্যে। বের করে দেওয়ার পর আমি চলে আসি আমার মার বাড়িতে। রোজার ঈদ আমি ওখানেই কাটাই। রোজার ঈদ পরে আমি যখন ঢাকায় আসি, আমি আমার গ্রামের বাড়িতে আমার 2টা বেবিকে নিয়ে গেছিলাম, কারণ ওরা মানসিকভাবে অনেক অসুস্থ। ওর ও বাবা পাচ্ছে না, একটা ঈদ করে দিচ্ছে, ও বাবা পাচ্ছে না, এবং ওর বাবার দাদা দাদি ফুপা ফুপি কাউকে পাচ্ছে না, যাদের সাথে কিনা ওরা ছোট্টবেলা থেকে ঈদ করে আসছে। আমি কখনো একটা ঈদও আমার মার কাছে করিনি। আমি অলওয়েজ আমি আমার হাজবেন্ডের মানে কখনো আমি চাইনি যে আমার হাজবেন্ড রাগ করুক কোনো কিছুতে। ও যেটা চাইতো আমি ওটাতে রাজি হয়ে যেতাম। এবং আমার 2টা ননদের সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল, 3 বোনের মতো আমরা চলতাম। যখন রাস্তায় বের হতাম তখন সবাই বলতো কি যে ওরা 3 বোন, আমি যে ভাই বউ সেটা কেউ কখনো ফিল করতে পারতো না। তারপর আমি ঢাকাতে যখন আসি, আসার পর ভাইয়া আমাকে সবাই বলে যে তুমি কমিশনারের কাছে বিচার দাও। তো আমি কমিশনারের কাছে বিচার দেওয়ার পর আমার হাজবেন্ডকে আমাকে ডাকার পর আমার হাজবেন্ডকে কোশ্চেন করে যে তুমি বউ রাখবা না কেন। তো আমাকে বের করে দিয়েছে রোজার ঈদে। তখন সে আমাকে বলছে সে আমাকে ডিভোর্স করবে, সে আমাকে ডিভোর্স লেটার পাঠাবে। তখন আমি বলছি যে তুমি ডিভোর্স দিলেই কি হলো, আমি তো তোমাকে কোনোদিনও ডিভোর্স করব না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে আছে, এদের জন্য আমাকে তোমার সংসার করতেই হবে। তো সে যখন কমিশনার তাকে জিজ্ঞাসা করে যে তুমি বউ রাখবা না কেন, সে একটাই কথা বলে। সে কিন্তু তখন ওই মানে আমার যে রং নাম্বারে ঝগড়া হয়েছিল সে কিন্তু ওই কথাটা বলেনি। সে অলওয়েজ টাইম বলছে যে আমার বউ ভালো লাগে না, আমি আমার বউকে রাখবো না, আমি আমার বউকে ছেড়ে দিব। আমি রিসেন্টলি এক্ষুনি ওকে ডিভোর্স করে আমি ওই মেয়েকে বিয়ে করব। ঠিক আছে, বলছে কোন মেয়েকে বিয়ে করবা, কার সাথে, তোমার কি কারোর সাথে রিলেশন আছে? তো আমার হাজবেন্ড ওই মেয়ের সাথে কিন্তু দীর্ঘ 5 বছর রিলেশন ভাইয়া। আর সে স্বীকার করে কি যে তার 1 বছরের রিলেশন ওই মেয়েটার সাথে। তখন আমি কিন্তু আবার বলি যে আমার এই প্রবলেম হয়েছে, আর আমার এই প্রবলেমের জন্য আমার হাজবেন্ড আমাকে রাখতে চাচ্ছে না, এখন আমার 2টা বাচ্চা সহ ডিভোর্স দিতে চাচ্ছে। তখন সে বলে যে ওই মেয়ের সাথে তোমার কি রিলেশন, তুমি তাকে বিয়ে করছো? না। তাহলে তুমি যদি তাকে বিয়ে না করে থাকো, তাহলে তুমি একটা মেয়ের সাথে দিনের পর দিন এভাবে সম্পর্ক করে যাচ্ছ, একটার পর একটা। তোমার ওয়াইফ একটা রং নাম্বারে কারোর সাথে এসে একটু কথা বললো, এর কারণে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স করবা, এটাই কি রাইট? তখন বলছে যে আমার ওয়াইফকে, আমার এই স্ত্রীকে ভালো লাগে না, আমি ছেড়ে দিব। ঠিক আছে। তো বলে তোমার ওয়াইফের প্রবলেমটা? তো বলে যে আমি এত কিছু বলতে চাই না, আমার ভালো লাগে না, আমি ছেড়ে দিব, এবং আমি রিসেন্টলি তাকে বিয়ে করব। তখন বলে কি যে বিয়ে করবা, বিয়ে তো করনি, যদি তুমি না করে থাকো তাহলে কি তোমার ওইটা অবৈধ সম্পর্ক চলতেছে না? তখন সে আমার হাজবেন্ড কোনো কথাটা তো বলেনি, শুধু একটি ওই কমিশনার যখন তাকে কোশ্চেন গুলো করছে সেই কথাগুলো বলছে যে তোমার ওয়াইফের অপরাধ তো তোমার ওয়াইফ স্বীকার করছে, এবং আমি যে নাম্বারে ভাই কথা বলছি সেই নাম্বারটা আমি কমিশনার অফিসে জমা দিছি যে ভাইয়া আপনারা দেখতে পারেন যে এই ছেলের সাথে আমার কি রিলেশন, এবং আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ব্লেম দিয়ে আমাকে বের করে দিতে চাচ্ছে।
তারপর ও যে নেশাগ্রস্ত, এখানে ওই মানে কমিটিতে কিছু লোক ছিল, প্রমাণ দিছে যে ও নেশা করে। তারপর ওখান থেকে ফাইনালি করা হয় যে ওকে রিহ্যাব সেন্টারে দিবে। আচ্ছা, তারপর তো ওখানে হুমজিক্যালি রিহ্যাব সেন্টারে দিতে হলে নয় তার ওয়াইফকে দিতে হবে, নয়তো বা তার বাবাকে দিতে হবে। ঠিক আছে, তো আমার শ্বশুর শাশুড়ি ওই দিন দেশ থেকে আসতেছে, ঠিক আছে, দেশের বাড়ি থেকে আসতেছে, বাট ঢাকাতে পৌঁছায় সারতে পারেনি, আস্তে আস্তে 11:30 12টা বেজে গেছে, যার কারণে আমার হাজবেন্ড রাগান্বিত মাথায় বলে দিছে আমার ওয়াইফি সিগনেচারটা দিবে। এটাও ওর একটা প্ল্যানিং ছিল যে আমাকে আমার শ্বশুর বাড়ির লোক সাপোর্ট করে, তো যতটুকুই সাপোর্ট করে তো আমাকে ফাঁসায় দিবে। তো আমি সিগনেচার করি, মহিলা কমিশনার সিগনেচার করে এবং পুরুষ কমিশনারটাও সিগনেচার করে এবং আমার হাজবেন্ড সিগনেচার করে রোজার ঈদের পরে 27 তারিখে। উনি রিহ্যাব সেন্টারে যায়, যাওয়ার পরে 2 মাস থাকতে এই যে মেয়েটাকে বিয়ে করছে, সেই মেয়েটার সাথে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে সম্পর্ক হয়ে যায়। আমি সেটা জানতে পারি না। মেয়েটা নাকি প্রেগনেন্ট, এটাও আমি জানতে পারি না। আমার এক মাসের আগে কোনো মানে পেশেন্টের সাথে দেখা করার কোনো অনুমতি নেই আমার হাজবেন্ডকে যে রিহ্যাব সেন্টারে দেওয়া হয়েছে। তো 1 মাস পরে যখন রিহ্যাব সেন্টারে দেখা করতে যাব, তখন আমার মানে বড় ননদ, ছোট ননদ সবাই মিলে আমাকে কুরবানির ঈদের আগে বলে যে দেখো, তুমি যদি মানে ওকে ছাড়ায় আনো তাহলে একটা ভালো কিছু হবে। ওর ব্যবসার টাকা পয়সা তো মার্কেটে আটকা পড়ে আছে, তো এই ব্যবসাটা একদম নষ্ট হয়ে অধপতনে চলে যাবে। তো আমি রাগান্বিত মাথায় বলি কি যে ব্যবসা তো অধপতন ওই মেয়ের পিছনেই ব্যয় করে চলে গেছে। ও তো 5 দিন 10 দিন ব্যবসার ফোন রিসিভ না করতে করতে ইম্পোর্টাররা তো সব চলেই গেছে। এখন ও সুস্থ হইতে গেছে, ওকে আমি সুস্থই করব। কারণ আমি চাই না যে আমার হাজবেন্ড মারা যাক, আমি চাই না যে আমার 2টা বাচ্চা বাবা হারা হোক, আমি চাই না আমার শাশুড়ি ছেলে হারা হোক, আমি চাই না আমি বিধবা হই। ঠিক আছে, আমি শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছে কথাগুলো বলার পর তারা আমার উপর কিন্তু রাগান্বিত। তার ছেলেকে কেন রিহ্যাব সেন্টারে দিলাম? তারা আমাকে কেউ চিনে না, তারা আমাকে কেউ চিনতে চায়ও না এবং পরিচয় দিতে চায় না। আমার সাথে বাজে বাজে কথা বলে সবাই। হঠাৎ করে তারা আমার সাথে কেন মিল দিল 1 মাসের মাথায়? তার ছেলেকে বের করার জন্য, যে আমি আমার হাজবেন্ডকে বের করতে পারি, আদারওয়াইজ কোনো কমিশনার যে পারমিশনে কিন্তু গেছে, বাট সেটা তারা বের করতে পারবে না, আমি বের করতে পারবো। তো আমার উপর একটা প্রেশার চলে আসে। তো যখন 1 মাস পরে দেখতে যাই, তখন আমার বড় ননদ আমার হাজবেন্ডের সাথে যখন দেখা করতে যাই, তো আমি অনেক ভয়ে ছিলাম ভাইয়া, যে আমার হাজবেন্ড আমাকে দেখে হয়তো বা অনেক রাখবে, আমাকে দেখতে চাইবেন এবং আমাকে দেখলে যে আগে যেরকম রিয়াক্ট করতো, আমাকে মারবে বা আমাকে বলবে যে তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমি এইসব ভয় পেতাম। তো আমি অলওয়েজ টাইম দোয়া পড়তে পড়তে ওইখানে প্রেজেন্ট ছিলাম যে আল্লাহ ওকে রহমত করো, ও যেন নেশার এই পথ থেকে পুরোটাই ফিরে আসে। তো যখন কাছে গেছি, ও যখন আসার পরে আমাকে ও ডাকলো, ডেকে বললো কি যে যেটাই হোক, আমার আত্মসম্মানে যতটুকুই আঘাত পড়ুক না কেন, তো তুমি না একটা ভালো কাজ করছো, আমার লাইফটা ফিরে আসছে, তুমি আমাকে একটা ভালো জীবন দিছো। তখন আমি ওকে জড়ে ধরে অনেক কাঁদছি, যে মানে আমি ভয় পেতাম ও আমাকে ছেড়ে দিবে, ডিভোর্স করে ফেলবে আমার 2টা বাচ্চা সহ। আল্লাহ তুমি রহমত করছো, তুমি ওকে তুমি ভালো করে দিছো আল্লাহ। আমার ছেলে মেয়ে 2টা তাহলে বাবা মানে সুস্থ একটা বাবা ফিরে পাবে, যে বাবাটা ছিল ওদের। তো এরকমটা করে আমার কাছ থেকে যখন উঠে বসি, তখন আমার বড় ননদ আমার হাজবেন্ডের কানে কানে কিছু একটা কথা বলে, যেটা আমি বুঝতে পারি না এবং কেউই বুঝতে পারে না। ওই রিহ্যাব সেন্টারের যে মালিক, সেও বুঝতে পারেনি। তারপর যখন 3 দিন চলে যায়, রিহ্যাব সেন্টারের মালিক তো আমাকে অলওয়েজ টাইম ফোন করতো যে তোমার হাজবেন্ড কি মানে কিরকম নেশা করতো, কি করতো না করতো, সবকিছু ইনফরমেশন গুলো আমার কাছ থেকে নিত ফোন দিয়ে এবং আমাকে ওই আঙ্কেলটা ফোন দিয়ে বলে যে দেখো, তোমার হাজবেন্ড তো ওই মেয়েকে বিয়ে করছে, 18 মাস বয়স হয়েছে এবং ওই মেয়ের পেটে হচ্ছে, ওই মেয়েটা প্রেগনেন্টও। বলছি যে আঙ্কেল আপনি কি এটা সত্যি বলছেন? তখন আঙ্কেল বলে কি যে আমি তোমার কাছে কি মনে হচ্ছে মিথ্যা বলছি? বলছি না আঙ্কেল, কেমন যেন একটু লাগতেছে। তখন বলে যে আমি সত্যি বলছি। আমি বলছি যে আঙ্কেল ওর কাছে বললো কে? রিহাবসেন ও আপনার ওখানে তো কোনো ওয়ে নাই ওই মেয়ের সাথে কথা বলার, যেহেতু আমার সাথে আমার সন্তানের সাথে আপনি দেখা করতে দেন নাই, সো ওই মেয়ে কিভাবে কথা বলবে যে ও প্রেগনেন্ট? তখন বলে যে তোমার বড় ননদ যে কানে কানে বলে গেল না, সেই বলে গেছে। তখন
বলছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখি ব্যাপারটা সত্য কি মিথ্যা। তো আমি আমার ছোট ননদের সাথে ব্যাপারটা শেয়ার করি। শেয়ার করার পর আমি বলি কি যে দেখো এটা কি সত্যি যে ও সত্যি বিয়ে করছে, আর আজকে তোমরা কি অস্বীকার করবা যে ও বিয়ে করে নাই? তুমিও তো বিয়ে করছো, তোমারও তো স্বামী আছে, তোমারও তো বাচ্চা হয়েছে, তুমি কি মেনে নিতে পারবা এই জিনিসটা? আমি আমার ছোট ননদকে প্রশ্ন করি। আর আজকে কিভাবে বড় আপা মানে ব্যাপারটাকে সাপোর্ট করতেছে যে তার ভাই এরকম একটা রিলেশন করছে, বিয়ে করছে, তার পেটে একটা তার সন্তানও আছে, আমি এটা কিভাবে মানবো তুমি বলো? তখন আমার ছোট ননদ আমাকে বলে কি যে দেখো ব্যাপারটা কতটা সত্য মিথ্যা আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বড় আপার সাথে ব্যাপারটা শেয়ার করি। তো বড় আপার সাথে ওরা শেয়ার করে, ওরা কিন্তু সব জানে। আমি ব্যাপারগুলো বুঝতে পারতেছি আস্তে আস্তে যে আমাকে আমার হাজবেন্ডের প্রতি যে দুর্বলতা, আমাকে আমার ভালোবাসার দুর্বলতা দিয়ে এই কাজগুলো করতেছে। তারপরে আমাকে আমার বড় আপা সবাই মিলে আমাকে বলে কি যে ওকে ছাড়াই আনো, মেয়েটার যেহেতু এরকম 1-1.5 মাসের প্রবলেম, তো আমাদের ছেলে মেয়ে দুইটাকে তো বড় করতে হবে, আমাদের বাচ্চা দুইটাকে তো বড় করতে হবে। ও তো আসে নাই, ও তো আমাদের মাঝেও আসে নাই, ও আমাদের সামনেও আসে নাই, তো ওকে আমরা টাকা পয়সা দিয়ে দূর করে দিব। তো আমাকে পুরো ফ্যামিলিটা কিন্তু সাপোর্ট করলো। সাপোর্ট করার পর আমি না তাদের প্রতি বিশ্বাসী হয়ে গেলাম। তো আমি বললাম কি যে ভাইয়া আপু, আমি এই কাজটা করতে তো আমি একা পারবো না, আমি তোকে রিহাব সেন্টারে 4 মাসের কোর্সে দিছিল ভাইয়া, এখন 2 মাস অলরেডি হয়ে গেছে, 2 মাস কাছাকাছি, তো 4 মাসের আগে আমি ছাড়াইতে পারবো না। আর এটা হচ্ছে কন্ডিশনে দিছিল, সেই কন্ডিশনটা আমি ওভারটেক করে ফেলি। ওভারটেক করে আমার হাজবেন্ডকে ছুটায় নিয়ে আসি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক থেকে। ছুটায় নিয়ে আসার পর আমার হাজবেন্ড 2 মাস যখন ওখান থেকে চলে আসে, আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্টে কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম। নিয়ে আসছি, আসার পর আমি তাদের কাছ থেকে সেই সাপোর্টটা পেলাম না যে ওই মেয়েকে টাকা পয়সা দিয়ে আমার বাচ্চা দুইটার দোহাই দিয়ে সরাই দিবে, যে প্রথম স্ত্রীর এরকম মানে একটা শক্তি আছে, তার 2টা বাচ্চা আছে, দেখো তুমি সরে যাও ওর লাইফ থেকে, এবং তোমার একটা কিছু তোমার লাইফটা গড়ে যাবে, কারণ তুমি একটা আনম্যারিড মেয়ে, তুমি একটা ম্যারিড পার্সনকে কেন বিয়ে করছো এবং কেন তোমার লাইফে এটা হয়েছে, তুমি ব্যাপারটাকে ক্লোজ করে ফেলো টাকা পয়সা দিয়ে। তো এখন বের করার পরে ভাইয়া আমি তাদের কাছ থেকে কিছুই পাচ্ছি না। আস্তে আস্তে আমার হাজবেন্ড যখন 2 দিন আমার বাসাতে ছিল আমার বাচ্চা সহকারে, তারপর আমার হাজবেন্ডের সাথে ব্যাপারটা নিয়ে ঝগড়া হয়। তুমি কেন এই কাজটা করছো? আমি তাকে প্রশ্ন করি যে যেটা হবা সেটা হয়ে গেছে, এখন তুমি সবকিছু ক্লোজ করে ফেলো, আমাদের 2টা বাচ্চা হয়েছে, আমার ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যতের দিকে তুমি তাকাও, তুমি কোনো কিছু সমাপ্ত করো, আমাদের জীবনটা সুখের করো। আল্লাহ তো আমাদের সবকিছু দিছে, শুধু তুমি কেন এই জিনিসগুলো নিয়ে মানে আমাদের সংসারটা নষ্ট করে ফেলতিছো? যখন তাকে এই কথাগুলো বলার পর সে ভালো মন্দ কোনো কিছু করে না। আমার ননদের সাথে শাশুড়ির সাথে কথা বলে, আমার ননদ আমার শাশুড়ি যখন বলে আমি নাকি উশৃঙ্খল ভাবে তাকে রিহ্যাব সেন্টারে দিয়ে নাকি উশৃঙ্খল ভাবে চলাফেরা করছি, আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে কিভাবে উশৃঙ্খল ভাবে চলাফেরা করব? ঠিক আছে, এই কথাগুলো আমার হাজবেন্ডের কানে দেওয়া হয়। দেওয়ার পর বলে যে ও আমার ভালোবাসা, ও আমার ভালো লাগা, ওকে রাখবো, তোর পোষাইলে থাক, না পোষাইলে না থাক। আচ্ছা, আমার হাজবেন্ড আমাকে এই কথাগুলো বলে। তো ভাই 10 বছরে আমি আমার সংসারটা তিলে তিলে মানে অনেক সুন্দর করে গুছাইছি, কিন্তু ওই দিন রাগের মাথাতে আমি 2টা গ্লাস ভেঙে ফেলছিলাম যে এটা আমার সংসার না, আমি কেন করব, আমার ছেলে মেয়ের জীবনে কেন এই দুর্দশাগুলো হলো, এটা আপনাদের কারণে হয়েছে, আপনাদের সাপোর্টে হয়েছে। আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে যখন এই কথাগুলো বলি, ঠিক আছে, যে আপনাদের প্রশ্রয়ে আজকে এই কাজগুলো হয়েছে এবং আপনার ছেলে টাকা পয়সার জন্য এই কাজগুলো হয়েছে, আপনারা অন্যায়টাকে সাপোর্ট করছেন, আর যে অন্যায়টার জন্য আজকে আমার ছেলে মেয়ে 2টি ইতিম হতে যাচ্ছে। তারপর আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়াঝাটি করে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর 2 মাস তার কোনো রেসপন্স নেই, তাকে আমরা খুঁজেও পাই না এবং ফোনেও পাই না। আবার ফোনে যতটুকু বা পাই সে আমার সাথে রাব বিহেভ গুলো করে। এবং যখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো আমার বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ, তুমি কেন বাসায় আসো না, ঠিক আছে, তখন আমাকে সে ওই রিহ্যাব সেন্টারের ইয়েটা দেখায় যে তুই আমাকে কমিশনার থেকে রিহ্যাব সেন্টারে দিছিলি না, এটা হচ্ছে তার প্রতিশোধ,
তখন আমি বলতেছি তাহলে যে ফ্যামিলি যে আমাকে যে প্রলোভনটা দেখাইছে এটা কি মিথ্যা ছিল? তখন বলে যে ফ্যামিলিটা কার? ফ্যামিলিটা তোমার। তো তাহলে তুই তুই বুঝিস না কেন? যে তুই এটাও কি বুঝিস না যে আমি তোকে চাই কি চাই না? তখন আমি বলছি যে এটা কেমন ধরনের কথা, তুমি আমাকে চাও কি চাও না? তুমি এখন কি করতে চাচ্ছ? 1.5-2 মাস চলে যাচ্ছে, তুমি বাসায় আসতেছো না, তুমি আমাদের বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নিচ্ছ না। তখন আমাকে সে হুমকি দেয় কি যে 1 সপ্তাহ ওয়েট কর, তুই তোর রেজাল্টটা পেয়ে যাবি। ঠিক আছে, তখন আমি বলি 1 সপ্তাহ কি রেজাল্ট করবো? তুমি আমাকে ডিভোর্স করবা এই হুমকিটা দিচ্ছ? তুমি আমাকে ছেড়ে দিবা এই হুমকিটা দিচ্ছ? তখন আমি যখন এই কথাগুলো বলে সময় হলেই তুই বুঝতে পারবি, ঠিক আছে? তখন আমি বলছি যে আমি কোনো সময়ের ওয়েট করতে পারবো না। তুমি কি চাচ্ছ সেটা বলো। তুমি আমাদের সম্পর্কটা ব্রেকআপ করে দিতে চাচ্ছ? তোমার কাছে কি ওই মেয়েটা সম্পর্কটাই মানে তোমার জীবনে ওই কি সবকিছু? আজকে আমার বাচ্চা দুইটার কি কোনো মূল্য নাই? তাহলে তুমি কেন বাচ্চা জন্ম দিছো? আমাকে তুমি আগে থেকে সরাই ফেললা না কেন? আমি যদি এতই খারাপ হই, আমি যদি এতই বাজে হয়ে থাকি তোমার কাছে মনে হয়েছে, তাহলে তুমি কেন সরাওনি? আজকে তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, আজকে তুমি আমাকে চিনো না কেন? যখন এসব কথা বলি সে আমাকে অনেক বাজে বাজে রিপিট করে। এবং ফ্যামিলির কাছে আমি ভাই আগের মাথায় বলছি যে আমি কোনো সতীনের সংসার করব না। আর আমি আমার বাচ্চা দুইটাকে কি করব? আমি আমার বাচ্চা দুইটাকে কিভাবে ভরণ পোষণ করব? তুমি কি তোমার কাছে রাখবা কি আমার কাছে রাখবা? আমি ওকে এই কথাগুলো জিজ্ঞাসা করতাম। ও তখন বলে তোর ইচ্ছা, তুই রেখে যাবি, না গেলে তুই চলে যা, তোর রাস্তা তুই মাপ। এই 2 মাসের মধ্যে রোজারির থেকে ভাইয়া কুরবানি কিন্তু হয়ে গেল। কুরবানিটা কিন্তু ও রিহ্যাব সেন্টারে কাটাইছে এবং কুরবানিতে 2 দিন পরে আমি ওকে রিহ্যাব থেকে বের করার পর আমরা এই মানে ব্যাপারটা যতদিন গোপন ছিল ব্যাপারটা কিন্তু ওপেন হয়ে গেছে যে সে ওই মেয়েটাকে বিয়ে করছে, প্লাস ওই মেয়ের পেটে 1-1.5 মাসের বেবি পেটে, ওই মেয়ের পেটে মানে বেবি কনসেপ্ট করছে। এবং ফ্যামিলি আমাকে বলল যে ওকে টাকা পয়সা দিয়ে ক্লোজ করে ফেলবে, আমাদের লাইফ থেকে ওকে সরাই দিবে। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে আমি আমার ফ্যামিলিটাই ভাবতাম যে তারা আমাকে ভালোবাসে এবং আমার ছেলে মেয়েকে ভালোবাসে, আমাকে তারা কখনোই সরাবে না, তাদের মাঝে আমাকে রাখবে। আর আমার ছেলে মেয়ে দুইটা ওদের মাঝেই থাকবে এবং আমি ওদের মাঝেই থাকবো। যদি কেউ সরে যায়, যে থার্ড পার্সন আসছে তাকে তারা সরাই দিবে। আমাকে যেভাবে সরাই দিবে আমি কখনো কল্পনাও করিনি। তারপর সেপ্টেম্বর মাসের 1 তারিখে ভাইয়া আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স করে। আমি 5 তারিখে সেই ডিভোর্স নোটিশটা পাওয়ার পর আমি তখন একটা অনেক করে ফেলছি কি, আমি কমিশনারের কাছে সেই নোটিশটা নিয়ে যাই যে ভাইয়া আমার তো এরকম হয়েছে, তো আমি এখন কি করব? আমার বাচ্চা দুটো সহকারে ও নোটিশ করে ফেলছে, ও ওই মেয়েটাকে নিয়ে সংসার পাতাচ্ছে, ঠিক আছে? ও ওই মেয়েটাকে নিয়ে এই কাজগুলো করতেছে। তখন বলে তুমি তো একটা ভুল কাজ করছো। এখন বলছি আমি তো ভুল কাজ করছি আমার ভালোর জন্য, যে আমার হাজবেন্ড হয়তো ওই মেয়েটাকে ছেড়ে দিবে, ডিভোর্স করবে, আর আমাকে আমার বাচ্চা দুইটা দিয়ে একসাথে রাখবে। তখন বলে যে সেটা তো হলো না। তারপর যে আমার দায়িত্বটা যে আঙ্কেলের কাছে দিছে, সে আঙ্কেলের কাছে বলছে, সে আঙ্কেলের কাছে আমাকে পাঠাইছে এবং বলছে যে আমরা ওর শাস্তি চাই, আমরাও তোমার হাজবেন্ডকে শাস্তি দিব, তুমি কি রাজি? তখন ভাই আমি এক কথায় বলে দিছি আমি আমার হাজবেন্ডের কোনো শাস্তি চাই না, আমি শুধু আপনাদের মাঝ থেকে এতটুকুই চাই যে আমার 2টা বাচ্চাকে দিয়ে আমাকে আমার মতো রাখুক আর ও ওর মতো থাকুক, ঠিক আছে? কিন্তু তারা আসলে ওরা একটা শাস্তি চাইছিল যেটা আমি চাই না, এখনো চাই না ওর শাস্তি। তারপর আমাকে ওখান থেকে মানবাধিকারে পাঠানো হয়, আমি মানবাধিকারী কমপ্লেনটা করি। ও যে ব্যবসা বাণিজ্য গুলো করে সেই ব্যাপারগুলোতে ওনারা করার পরে বলে যে আমরা তোমার হাজবেন্ডকে শাস্তি দিতে চাই, তুমি কি বলো? তোমাকে তো সাপোর্ট করতে হবে, কেস মামলা করতে হবে। তখন আমি বলছি যে আমি এগুলো কিছুই চাই না। পরে আমাকে থানাতে পাঠানো হয়। তারা কিন্তু আমাকে বাইরের যে কমিশনার, মানবাধিকার, এরা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করছে আমার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করার জন্য, বাট আমি মামলা করিনি। লেটার পাঠালো এবং আপনি একজন কমিশনারের কাছে গেলেন, তিনি বললেন যে আপনি কাজটা ভুল করেছেন। তারপর কি হলো? তারপর ওনারা শাস্তি দিতে চেয়েছিল, আমি শাস্তিটা নেইনি। আমি ওনাদের কাছ থেকে একটাই হাত জোর করে বলছি যে আমি আমার হাজবেন্ডের কোনো ক্ষতি চাই না এবং উনি কোনো শাস্তি পাক এটাও আমি চাই না। এবং মানবাধিকার থেকেও যে ওনাকে শাস্তি দিতে চাইছে আমি সেই শাস্তিগুলো চাইনি। তো না চাওয়াতে আমি আমার মতো করে তাদের কাছ থেকে ক্ষমা টমা চেয়ে চলে আসছি বাসায় এসে আমি নামাজ পড়ি, রোজা করি, আমার
আল্লাহর কাছেই চাওয়া যে আল্লাহ আমার হাজবেন্ডের মনটা যেন একটু ফিরায়, নোটিশটা যেন সে উঠায় ফেলে। কারণ আমি রাগের মাথায় বলছি যে আমি সত্যিনের সংসার করব না, আমার বাচ্চা তুমি নিয়ে নাও, ঠিক আছে, আমি কিভাবে বাচ্চা পালবো, এই করব, এটা করবো রাগের মাথায়। তো এর জন্যই কি আল্লাহ তুমি আমাকে মানে ও ডিভোর্স করলো আমাকে, এই কষ্টগুলো আমি করি তো আল্লাহর উপরে শুধু ভরসা করেছিলাম যে হয়তো বা আল্লাহ তাআলা ওকে রহমত করবে। এখন আমি আমার হাজবেন্ডের বাসাতেই আছি, কিন্তু ছিলাম তো আমার বেবি দুটাকে নিয়ে। আমার বেবিটার এক্সাম ডিভোর্স হয়ে যাওয়ার পরেও, জি ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি আমার বেবি দুটাকে নিয়ে 1.5 মাস যাবত আমার হাজবেন্ডের বাসায় ছিলাম। তখন ওই যে মেয়েটাকে নিয়ে ওরা সংসার করতেছে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই তাকে সাপোর্ট করছে। আমার কষ্টটা একটাই যে আমার হাজবেন্ড ভুল করছে আমার সাথে রাগ করে, বাট তোমরা কিভাবে প্রত্যেকজন মানুষ সাপোর্ট করলা তাকে, এটা হচ্ছে আমার প্রশ্ন আমার হাজবেন্ডের কাছে, প্লাস আমার মানে সবার কাছে। কেন আমার শ্বশুরবাড়ির লোকগুলো আমার হাজবেন্ডকে সাপোর্ট করলো? কারণ আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে এবং আমার হাজবেন্ড সবাইকে চালায়। তার টাকাকে আমি মনে করব তার টাকাকে তারা সম্মান করছে, আমার ছেলে মেয়ে দুইটার ভবিষ্যতের দিকে তাকায়নি এবং ওদের যে মা প্রয়োজন এটা তারা ভাবেনি, ঠিক আছে। আর একটা ওরাও তো মা হয়েছে, আমার 2 ননদ তো মা হয়েছে, আমার শাশুড়িও তো মা হয়েছে, কেন তারা বুঝতে পারলো না যে আমার ছেলে মেয়ের জীবনে আমাকে প্রয়োজন আছে? আমার ছোট্ট ছোট্ট হাতগুলো তো আমার পেতে ইচ্ছা করে, আমারও তো আমার ছোট্ট ছোট শরীরগুলাকে যত্ন করতে ইচ্ছা করে। যে 24টা ঘন্টা আমি আমার ছেলে মেয়ের সাথে কাটাতাম, এখন আমি এই 24টা ঘন্টা কিভাবে কাটাই? আমার কত যন্ত্রণা হয়। আমি আমার মেয়েটাকে কিভাবে সকালে স্কুলে দিতাম, আদর করে কোলে করে ঘুম ভাঙাতাম, কিভাবে আমার ছেলেটাকে রাতে ঘুমের মধ্যে খাওয়াইতাম। কই এখন কি আমার বাচ্চাগুলো সে জিনিসগুলো পাচ্ছে? আমার ফ্যামিলির কাছে আরেকটা বড় প্রশ্ন যে আমার ফ্যামিলি যখন বলল যে ওই মেয়েটার বেবিটা নষ্ট করে দিয়ে প্লাস তাকে টাকা পয়সা দিয়ে সরাই দিবে, আমার ফ্যামিলি তখন আমার হাজবেন্ড প্লাস আমার হাজবেন্ডকে বের করার পর তার উল্টোটাই কিন্তু সবাই বলছে কি যে বেবি নষ্ট করা মহাপাপ, এটা অন্যায়, এটা যখন এই কথাগুলো বলছে আমি কিন্তু ভাইয়া আবার 12-13 বছর আগে একটু ফিরে যাই। আমি কিন্তু বলে আসছিলাম যে আমি এখানে হার্ডলি একটা কথা লুকায় যাচ্ছি, আমি এই কথাটা উঠাবো বাট লাস্ট মুহূর্তে। আমি এখন সেই কথা উঠাতে চাচ্ছি। আমার তখন একটা বেবি কনসেপ্ট করছিল, সেই বেবিটা অ্যাবর্শন করা হয় এবং 5 মাসে। আমার বয়সটা কিন্তু তখন খুবই ছোট ছিল। আর আজকে আমি আমার 2টা ননদকে, আমার শাশুড়িকে, আমার হাজবেন্ডকে প্রশ্ন এখানেই করতেছি এবং সবাইকে করতেছি, যদি আমার ওই বেবিটা অ্যাবর্শন করাতে পারে তাহলে 1-1.5 মাসের বেবিটা কেন অ্যাবর্শন করানো হলো না? কেন আমার হাজবেন্ড আমার এই 2টা বাচ্চার মুখের দিকে কেন তাকাইলো না এবং ওদের ভবিষ্যৎটা কেন দিল না? যদি আমার লাইফের কথা তখন চিন্তা করে নাই, কেন এখন তাহলে এই লাইফটার কথা চিন্তা করতেছে? তাহলে কি তাদের কাছে এটাই মানে অন্যায়গুলো কি তারা প্রশ্রয় দিয়ে যাবে? অন্যায়গুলো কি তারা সাপোর্ট করবে? কই আমার যখন বেবিটা নষ্ট করা হইলো তখন তো তাদের কাছে এটা মনে হলো না যে এটা অন্যায়, এটা অবিচার, এটা করা যাবে না? এখন কেন তারা তাদের ভাইয়ের যে অন্যায়গুলো সেই অন্যায়গুলোকে সাপোর্ট করলো? এটা আমার কষ্ট। তারপর 2টা মাস হয়ে যায়, হওয়ার পর আমার হাজবেন্ড যখন ওর বোনের কাছে ফোন দিয়ে বলে যে আমার বাচ্চাদের দেখতে ইচ্ছা করছে, তো তুমি আমার বাচ্চাদের রেডি করায় দাও এবং তোমার মেয়ে সহ, মানে আমার ভাগ্নিটা সহ। তো তখন আমার ননদ এসে আমাকে বলে যে দেখো ভাইয়া তো কান্নাকাটি করতেছে বেবিদের জন্য, তো তুমি কি দিতে চাও নাকি? তো আমি বলছি যে অবশ্যই। তো এই কথাটা শুনে ভাইয়া আমি অনেক খুশি হয়ে যাই যে 2 মাস আমাদের কোনো খোঁজ খবর নেই আর হঠাৎ করে আমার বাচ্চাদের দেখতে চাচ্ছে, তার মানে আল্লাহ কোনো রহমত করছে। যেহেতু আমি ডিভোর্সের পরও তার বাসাতে আসি, সে কিন্তু আমাকে অলওয়েজ টাইম যদি কখনো ফোনে কথা হচ্ছে সে কিন্তু আমাকে বলতিছে বাসা থেকে বের হচ্ছি না কেন, আমি কোন লজ্জাতে আছি, আমাকে ডিভোর্স করা হয়েছে, আমার মুখ দেখাইতে তো লজ্জা করা উচিত, আমি কেন বাসা থেকে বের হই না, এই ধরনের মানে কথা আমাকে বলে। তারপর আজকেও বাচ্চা দেখতে চাইছে, তো আমি বাচ্চা দেই। তো আমার মেয়ের সেকেন্ড টার্ম এক্সাম হওয়ার পরে 11 দিন ছুটি ছিল, এর মধ্যে
পূজার ছুটি। তো আমি বললাম কি ঠিক আছে নিয়ে যাক, সমস্যা কি। তো আমি রেডি করাই দিছি আমার 2টা বেবিকেই। আর ওরা বাবার কাছে যাবে অনেকদিন পরে, ওদের কাছে না ঈদের মতো মনে হচ্ছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল কি যে আমার ছেলে মেয়েকে কোথায় পাঠাচ্ছি। তো আমি একটাই সান্ত্বনা দিচ্ছি আমার মনকে যে ওর বাবার কাছেই তো পাঠাচ্ছি, আমি কোথায় পাঠাবো, আর আমি তো ওর বাসাতেই আছি, আমি কোথায় যাব। যখন আমার শাশুড়ি রেডি হয়েছে, কিন্তু ওরা কিন্তু যাচ্ছে বাবার কাছে বলতে যে সেকেন্ড বিয়ে যে করছে ওই বাসাতে। ওইখানে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার বড় ননদ, তার ছেলে মেয়ে সবাই ওই ওয়াইফকে সাপোর্ট করতেছে। সাপোর্ট করে ওই বাসাতে আমার শাশুড়িও যাচ্ছে আমার বেবি 2টাকে নিয়ে বেড়ানোর জন্য। তারপর আমার বেবি 2টাকে দিয়ে দেয়। আমি যাওয়ার সময় আমার শাশুড়িকে রিকোয়েস্ট করছি যে মা, আমি তো না হয় রাগের মাথায় বলেই ফেলছি যে আমি সতীনের ভাত খাবো না, থাক আল্লাহ আমাকে রহমত করুক, আমি ব্যাপারটাকে আস্তে আস্তে সংশোধন করে নেওয়ার চেষ্টা করতেছি। আমি আমার ছেলে মেয়ে 2টাকে নিয়ে আমি থাকতে চাই, আপনার ছেলেকে নোটিশটা উঠায় ফেলতে বলেন, দিন তো ঘরে আসছে। আমার শাশুড়ি কোনো কথা বললো না। আমার ননদ আমার চোখের সামনে আমাকে শাশুড়িকে বলল কি যে নতুন বউয়ের সামনে কোনো সিক্রেট করো না বা কোনো ঝগড়াঝাটি করো না বাবার সাথে, মানে আমার শ্বশুরের সাথে। তো তখন আমি আমার ননদের মুখের দিকে তাকায় আছি, তার মানে তোরা সবই জানিস, তুইও সবকিছু করছিস এর পিছনে, ঠিক আছে। মনে মনে আমি এগুলো ভাবি যে এর পিছনে কার হাত নাই, সবার হাত আছে, বাট আমাকে কেউ রাখতে চাচ্ছে না, এটা বুঝতে দিচ্ছে না। সবাই বলতেছে সতীন মেনে নিয়ে থাকো, কিন্তু আদেও কি একটা মেয়ে সতীন মেনে নিয়ে থাকতে পারে? আমি তো জানি ওই মেয়েটা সবকিছু জানে, ওই মেয়েটা জানে ওর ফ্রেন্ডের সাথে রিলেশন ছিল, ওই মেয়েটা জানে আমার হাজবেন্ড বিবাহিত, ওই মেয়েটা জানে আমার 2টা বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে, ওই মেয়েটা জানে আমার হাজবেন্ডের সাথে আমার কেমনটা রিলেশন, আমরাও প্রেম করে বিয়ে করছি, আমাকেও সে কিভাবে বিয়ে করছে। ওই মেয়েটার সাথেও আমার ফোনে কথা হয়েছিল, অনেক কথা হয়েছে মেয়েটার সাথে আমার। আমি ওকে রিকোয়েস্ট করছি এবং এটা প্রমাণ করার জন্য আমি ওই মেয়েটার থেকে ফোন এনেও আমার হাজবেন্ডকে প্রমাণ করাইছি যে দেখো তুমি কোথায় যাও নাই। এর জন্য আমাকে অনেক মাইর খাইতে হয়েছে যে তুই ওই মেয়ের কাছে কেন, জেদ বসত আমাকে পিটায়, কিন্তু যে তোর কত বড় কলিজা, তুই ওই মেয়ের কাছ থেকে ফোন আনছিস, দেখ আমি আমার ফোন এর চেয়ে দামি ফোন আমি ওকে গিফট করব। তো জেদ বসত কিন্তু আমার হাজবেন্ড অনেক ফোনও ওকে গিফট করছে ওর সাথে গিয়ে। তারপর আমার ছোট ছোট বাবা মা 2জনের কথা বলবো। যেদিন শুক্রবারে আমার এই যে 5 তারিখে শুক্রবার, এই শুক্রবারে আমার সন্তান 2টা আমার কলিজা থেকে চলে গেছে। শনিবারে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কিভাবে, সংক্ষেপে আমি বলতে চাচ্ছি। পরের দিন সকালে আমি ওই ঘুমের ওষুধটা যে আমি বাদ দিছিলাম, এর মাঝে আমি টুকিটাকি খাইছি। আর এর মাঝে ভাইয়া আমি কিছু কথা হয়তো মিসিং করে ফেলছি, যে এই যে এইসব কথা শোনার পরে যে আমার হাজবেন্ড বিয়ে করছে, তখন আমি হাত কেটে ফেলছিলাম, আমি মরতে গেছিলাম, আমি সিলিন্ডারে আগুন ধরায় মরতে গেছিলাম, আমি এগুলো সহ্য করতে না পেরে। এইগুলো আমি অন্যায় করছি ভালোবেসে, আমি মনে করি আমি ভালোবেসে অন্যায় করছি, কিন্তু আমি কার জন্য মরতে গেছি? সে তো আমাকে কখনো ভাবেনি তার লাইফের একজন মনে করে। আমি যেটা এখন মনে করি যে সে আমাকে কখনো চাইনি, জাস্ট আমার কোনো সাপোর্ট ছিল না তাকে শাসন করার জন্য, আমার টাকা পয়সার কোনো সাপোর্ট ছিল না তাকে শাসন করার জন্য, যার কারণে আমার সাথে সেই অন্যায়গুলো টাকা পয়সা ইনকাম করার পর সে করতে পারছে। আজ আমার সন্তানগুলোর সাথে আমি যদি ফোনে কথা বলি, সে অনেক বাজে বাজে কথা বলে। যদি আমি তার ফোন দিয়ে কথা বলি, আমার বাবা মা গুলো যখন আমাকে বলে যে আমু তুমি কোথায়, আমার বাবা মা কিন্তু জানে এখনো যে আমি তার বাবার বাসাতে আছি, কিন্তু আসলে তো আমি তার বাবার বাসাতে নেই। আমি তো তাদের কাছ থেকে অনেক দূরে চলে আসছি, তাদের পুরো লাইফটা থেকেই চলে আসছি। এবং আমার ননদ ওই দিন সকালে বলে ভাবি বাবুদের সাথে কথা বলবা? তো আমি বলি কি যে দে কথা বলবো। তো আমার বড় ননদ, আমার হাজবেন্ড তখন আমার ছেলে বেবিটাকে কোলের ভিতরে নিয়ে কথা বলতেছিল, মানে ভিডিওতে, মেসেঞ্জারে। তখন আমার বাচ্চার সাথে কিছু কথা বললাম, তো আমার হাজবেন্ড না বলে দিল আমার বাচ্চাকে যে তুমি বলো যে আম্মু তুমি চিন্তা করো না, আমি কয়দিন পরে তোমার কাছে চলে আসবো। তার মানে আমি এখন ভাববো যে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমার হাজবেন্ডকে অনেক কথা বলছে, যার কারণে আমার হাজবেন্ডও আমার সাথে কাজটা করতে বাধ্য হয়েছে। কারণ যখন কিছু মাঝে
ও যেহেতু 2 মাস পর আমার সন্তানকে দেখতে চাইছে, আমি ডিভোর্স করার পর বাসায় ছিলাম, আমাকে বকাবাজি করছে, ভালো কথা, কিন্তু সে তো ঘাট ধরে নামায় দেয় নাই আমাকে, আমি সে অপেক্ষাতে ছিলাম। আর আজকে কেন ছলনা করে আমার বাচ্চা দুইটাকে বেড়ানোর কথা বলে নিয়ে আমার কাছে আর ফিরানো হলো না, আর উকিল দিয়ে কেন আমাকে বাসা থেকে বের করা হলো, আমার ছেলে মেয়ে দুইটা কেন, আমি কেন ওদেরকে ভালোবাসতে আর কখনো কোনোদিনও পারবো কিনা জানি না। আর ওরা ওরা তো মায়ের অভাবটা বুঝতে পারতেছে না এখন, কারণ ওদেরকে টাকা পয়সা দিয়ে অনেক কিছুতে ভুলায় রাখা হচ্ছে, 5,000 10,000 টাকার খেলনা কিনে দেওয়া হচ্ছে ওদেরকে গাড়ি করে বেড়ানো হচ্ছে, কারণ ওর বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বাট আমার কিছুই ছিল না। কিন্তু আমি তো ওদের মা ছিলাম, আমার ভালোবাসাটা তো ওদের কাছে অনেক কিছু, অনেক বড় সম্পদ। ওরা তো সেটা বুঝতেও পারতেছে না যে আমার মা কেন চলে গেল, আমার মায়ের সাথে কি কি ঘটছে এবং ফ্যামিলি কি কি ঘটাইছে। ভিডিওতে কিন্তু ভাইয়া আমার বাচ্চার সাথে যখন একটু কথা বলছে, আমার বড় ননদ কিন্তু মোবাইলটা নিয়ে গিয়ে ওই মেয়ের যে সংসারটা সাজাইছে বসুন্ধরাতে, সেই সংসারটা আমাকে দেখানো হয়েছিল। তখন আমি আরো পাগল হয়ে গেছিলাম। আমি আমার ননদকে শুধু একটাই প্রশ্ন করছি, আমি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করিনি, আমি তো আমার বাচ্চার সাথে কথা বলতে চাইছি, কেন আমাকে ভিডিও করে দেখানো হলো? এবং তাদের উকিলের কাছে আমি ফোন করছি, ফোন করে তাদের উকিলের কাছে আমি বলছি যে আমাকে কেন মানসিক টর্চারিং এ রাখা হচ্ছে, আমার বাচ্চা দুইটা কি কেন নিল? তো তখন উকিল আমাকে বললো যে আমি তোমার শ্বশুরের সাথে কথা বলে দেখি। তো যখন সে তাদের উকিলের সাথে আমার শ্বশুরের সাথে কথা বলে, আমার শ্বশুর নাকি বলছে ভাইয়া যে আমাদের বাচ্চা আমরা বুঝে পাইছি, ওকে আমার ছোট মেয়ের কাছে সাক্ষী রেখে চলে যেতে বলো। তখন আমি মানুষ ছিলাম না, আমি তখন পুরোটাই মনে হয় আমি কোথায়, আল্লাহ তুমি আমাকে কোথায় রাখছো, আমার সন্তান দুটিকে আমি কেন দিলাম বিশ্বাস করে, ওদের কাছে কেন ছেড়ে দিলাম? তখন আমি পাগলের মতো আমার শ্বশুরের কাছে ফোন দিচ্ছি, আমার বড় ননদের কাছে ফোন দিচ্ছি, আমি তাদেরকে ফোনে পাচ্ছি না, তারা আমার ফোনটা রিসিভ করতেছে না। একটা পর্যায়ে আমার হাজবেন্ড ফোনটা রিসিভ করার পর আমার হাজবেন্ড সেম কথাটাই বলে যে আমার বাচ্চা আমি বুঝে পাইছি, ঠিক আছে তুই না দিতে চাইছিস, এখন তুই চলে যা, তুই গেট আউট, তুই এখন আমার বাসা থেকে কয় মিনিটের মধ্যে বেরোবি, তোর যদি লজ্জাবোধ থাকে তো তুই আমার বাসা থেকে বের হয়ে যা, তুই কোন লজ্জায় থাকিস, তোকে আমি ডিভোর্স করছি, তুই ডিভোর্সের পরও আমার বাসাতে আসিস। তারপর ওই উকিলটা আসার পর আমার ছোট ননদের কাছে আমি আমার 10 বছরের সংসার থেকে আমি কিছুই আনিনি, জাস্ট আমি আমার কিছু প্রসাধনী নিয়ে উকিলের কাছে ওই জিনিস, প্রত্যেকটা জিনিস আমার ছোট ননদ লিখে লিখে রেখে আমাকে বাসা থেকে বিদায় করা হয়েছে। এবং আমার ছোট ননদ লাশবারের মতো আমাকে কখনো রিকোয়েস্ট করেনি। হ্যাঁ, তারা যখন ছিলাম তখন তারা রিকোয়েস্ট করছে, প্লাস আমাকে লাঞ্ছনাও দিছে, ডিভোর্স করার পরও কেন আমি তার বাসাতে আসি। তখন আমি একটা কথাই বলছি যে 3 মাস 13 দিন আমার সময় আছে, আমি 3 মাস 13 দিন পর্যন্ত ওয়েট করবো, আল্লাহকে ডাকবো যেন আমার হাজবেন্ডকে একটু রহমত করে আমার সন্তানদের জন্য। এখন আমি আমার মেয়ে বাচ্চাকে কাছে পাই না, রাতে ঘুমানোর সময় আমি আমার ছেলে বেবিটাকে কাছে পাই না, যে ছোট্ট বাচ্চা 4 বছরের। আমার ছেলে একটা মুহূর্ত আমি রান্নাঘরে গেলেও আমার ছায়া থেকে ও দূর হতো না। আমি রান্নাঘরে গরমে রান্না করলেও সে আমার পিছ যায়, আমার আঁচল ধরে থাকতো। সেই বাচ্চা এখন আমার কাছে নেই, আমার মেয়েও আমার কাছে নেই। যেই মেয়ে কিনা বলতো কিছুতেই, আমার মেয়ে নাচে, ড্রয়িং এ সবকিছুতেই ভালো, আমার মেয়ে কিন্তু নাচ করতো, আমার মেয়ে ড্রয়িং শিখতো। এই গোলযোগের জন্য সবকিছু থেকে আমার মেয়েকে বঞ্চিত করা হয়েছে। এখন ফাইনাল এক্সামটা আমার মেয়ে দিতে পারে নাই তার বাবার কাছে থাকার কারণে। তার বাবা তাকে প্রলোভন দেখাইছে এই বাংলাদেশে সব থেকে বড় স্কুলে তাকে বিকারুণের সাথে ভর্তি করবে, বাবা এই পরীক্ষা না দিলে কিছু হয় না। তো আমি এখন আমার ছেলে মেয়ের সাথে এভাবেই কথা বলি। আমি আমার মেয়েকে প্রতিদিন ছেলেকে ঘুম পাড়ানোর সময় যখন বলতাম কথাগুলো, যে শ্লোকগুলো, যে গানগুলো, এখন তো আমি কিছুই বলতে পারি না। ছেলে বলতো আম্মু আমি তোমার কাছে ঘুমাবো, মেয়ে বলতো মা তুমি তো বাবা তো আসে না, তুমি সবসময় ভাইয়াকে কাছে করে নিয়ে ঘুমাও। ছেলেকে ঘুম পাড়ায় রেখে মেয়ের কাছে গিয়ে যখন ঘুমাতাম, সেগুলো তো আমি আর কিছুই পাই না। আমার 24টা ঘন্টা এখন অনেক কষ্টে কাটে, আমার দিন কাটে
যেমন তেমন রাতটা আমার কাটতে চায় না, রাত হলে আমার দমটা বন্ধ হয়ে যায়, আমি ঘুমাতেও পারি না। আচ্ছা আমি সবাইকে শুধু একটা কথাই বলবো যে যে মা হয়েছে না সে যেন কখনো এই কাজগুলো না করে। আর মায়ের কষ্টটা তো অবশ্যই মায়ের মতোই থাকে। আর আমি আমার আম্মুকে অলওয়েজ এই শ্লোকটাই বলে ঘুম পাড়াইতাম, কাছে ডাকতাম। ঠিক আছে, যদি ভাইয়া অনুমতি দেয় তো আমি বলবো। মনিল পাড়া মুখটি দেখে বুকটি যে মা ফেটে যায়, আই মা আমার অভিমানী, আই মা আমার কাছে আয়, চল মা তোরে চুলটি বেঁধে পরাই রাঙা কাপড়খানি, ফুলের সাজে সাজিয়ে দিব, চল উপমা ফুলের রানী। আমার মেয়ের নামটা উপমাই ছিল, আমার ছেলের নামটা আপন ছিল। আমি লাস্ট মুহূর্তে শুধু এইটুকুই বলবো, আমার বাচ্চাকে শ্লোক বলে আমি ঘুম ভাঙাতাম, আমার বাচ্চাকে গান বলে দুয়া শিখিয়ে ঘুম পাড়াতাম। এখন তো আমার বাচ্চা কিভাবে ঘুমায়, কার কাছে ঘুমায় আমি কিছুই জানি না। তার নতুন মার কাছে ঘুমায় আমি জানি, তার বাবার কাছে ঘুমায়, অনেক বড় ফ্ল্যাটে ঘুমায়, অনেক সুন্দর সুন্দর বিছানাতে ঘুমায়, অনেক দামি দামি খেলনা পাচ্ছে। আমার হাজবেন্ড কেন এই কাজগুলো করলো, আর আজকে কেন আমি আমার বাচ্চা ছাড়া পাগল? আমি আমার বাচ্চাদেরকে কেন কাছে পাবো না, কেন বুকে? আমি যদি জানতাম তাহলে তো আমি আমার বাচ্চাগুলোকে একটু বুকে চাপতে আদর করে দিতাম। আমি তো আমার বাচ্চাগুলোকে বুকে চাপতে আদরও করতে পারি নাই। ও কেন এই কাজগুলো করলো? ছলনা কেন আমার সাথে করলো? শুধু তো ও করেনি, ওর পরিবার করছে। তাই কথা একদম শেষ সময় আমরা চলে আসছি, আমরা বুঝতে পারছি আপনার সিচুয়েশন। আমি শুধু আপনাকে একটা জিনিস বলবো, আপনার কি মনে হয় আপনার আজকের জীবনের এই যে এই পর্যায়ে এসে পৌঁছেছে, এখানে তো একটা বিষয় স্পষ্ট তো যে পরকীয়ার কারণে আপনার জীবনটা আসলে এখানে এসে পৌঁছেছে, আপনার হাজবেন্ডের সাথে একজন নারীর, এবং সেই নারী জেনে শুনে আপনাদের জীবনে এই ধ্বংসলীলা খেলেছেন। কিন্তু তার কথা যদি বাদই দেই, আপনার কি মনে হয় না যে আপনি সেই যে ছোটবেলায় প্রথম ভুলটা করে ফেলেছিলেন যখন ক্লাস 6 বা 7 পড়েন, যখন ঢাকা শহরে এসেছিলেন পড়াশোনা করতে, এবং আপনার বাবা নেই, আপনার বড় ভাই বোন নেই, আপনি সেই সময় একটি ছেলের সাথে যে সাথে আপনার বয়সের ডিফারেন্স প্রায় 10-12 বছর আপনি বলছিলেন, তার সাথে আপনি প্রেমে জড়িয়ে পড়েন, এটি কি আপনার সবচেয়ে বড় ভুল ছিল না? আপনার কি মনে হয়? হ্যাঁ, ভুল ছিল। এখন আমি মনে করি সেটা আমার জীবনে চরম একটা ভুল ছিল। এবং আমার যে মামা, যে আমার মানে উকিল বাবা হয়েছিল, বাবা হিসেবে যাকে আমি স্বীকৃতি দিতাম, তাকে আল্লাহ বেহেশতবাসী করুক, সেও আমাকে বলছিল, বাধা দিছিল আমি কারো বাধা বিপত্তি করে। কারণ সে চলে যাওয়ার পরও যখন আমাকে বিয়ে করতে আসছে তখন আমি তার ভালোবাসাটাকে প্রায়োরিটিটা দিছিলাম। আই হোপ যারা আজকে আমার প্রোগ্রামটা শুনেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট বয়স আছে। এই বয়সের আগে যখন আমরা কোনো ডিসিশন নিতে যাব তখন এই ধরনের ভুল হবে, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত কোথা থেকে কোথায় গিয়ে পড়তে হয় কথার চোখে জল দেখে হয়তো আপনারা কিছুটা হলেও রিয়েলাইজ 10 করছেন। বছরে আমার সংসারে আমার কোনো স্বার্থ ছিল না, বাট আমাকে অনেক লাঞ্ছনা শুনতে হয়েছে যে আমি নাকি অনেক লোভী, আমি নাকি অনেক আমার হাজবেন্ডের টাকা পয়সা খাইছি। তো আমি শুধু একটা কথাই বলবো যে হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের টাকা খাইছি, পয়সা খাইছি, বাট আমি অলওয়েজ চাইছিলাম যেটা, যে আমার হাজবেন্ডের স্বপ্নটা পূরণ হোক। আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণ হয়েছে, বাট আমি আমার হাজবেন্ডের লাইফেই এখন নেই। আমার হাজবেন্ড 10টা বছর কষ্ট থেকে আজকে সে জিরো থেকে অনেক হিরো হয়েছে, বাট তার লাইফে আমি নেই। সেই হিরোর লাইফে আজকে আমি যে কষ্টগুলো করে আসছি, সেই কষ্টগুলোর মাঝে সুখটা আমি বহন করতে পারিনি। আর সব থেকে বড় শিকার হচ্ছে আমার 2টা অবুঝ সন্তান। সেই অবুঝ 2টা ভালোবাসা আমাদের দুজনের, মানে ওদের দুজনের জীবনটা তছনছ করে দিছে। আমার সেই অবুঝের ভালোবাসাটা আজকে আমাদের 2টা অবুঝ শিশুর জীবন তছনছ হয়ে যাচ্ছে। তাই